আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো আমাকে ওকে ওকে আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আশা করি তোমরা ভালো আছো, সুন্দর সুস্থ আছো। তো আজকে আমরা আলোচনা করব আমাদের এইচএসসির পাঠ্য বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা গল্প। এই গল্পটার নাম হচ্ছে রেইনকোট। ওকে, সো গল্পের নাম কি? গল্পের নাম হচ্ছে রেইনকোট। সো আমরা আমাদের আজকের ক্লাসে রেইনকোটটা নিয়ে হচ্ছে আলোচনা করব। ওকে, সো রেইনকোট আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি মোটামুটি নিশ্চিত থাকতে পারো যে তোমার এইচএসসি বোর্ড পরীক্ষায় এখান থেকে একটা উদ্দীপক কনফার্ম থাকবে। আমি আজকে বলে দিছি, তুমি খাতায় লিখে নাও যে কনফার্ম এখান থেকে একটা উদ্দীপক থাকবে, অর্থাৎ এই গল্পটা থেকে। বাংলাবাজ প্রথম দ্বিতীয়তে কি একসাথে আছে? জি, প্রথম দ্বিতীয়তে একসাথে, বাংলাবাজ প্রথম দ্বিতীয়তে একসাথে আছে। ওকে ভাইয়া, পাঞ্জাবিটা কি নতুন কিনেছে নাকি কেউ গিফট করেছে? এটা আগেরই পাঞ্জাবি, তবে এইটা হচ্ছে কাব্য ভাই গিফট করেছে। সালাম। হ্যাঁ বলো বলো, তাড়াতাড়ি বলো। না 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 না, ভুলে তাহলে কল গেছে। ওকে ঠিক আছে, ওকে। সো আজ আসো তো যেখানে ছিলাম, যে জি বাংলাবাজে প্রথম দ্বিতীয় একসাথে। এবার আসো, তোমাদের মনে একটা বিশাল প্রশ্ন, ভাইয়া এই বইটা কি আমাদের জন্য? প্রথম কথা হচ্ছে এই বইটা অ্যাডমিশনের জন্য। তো অ্যাডমিশনের জন্য হলেও তোমরা বইটা নিবা, কারণ এইচএসসি থেকে তোমাদেরকে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাডমিশনে যেই রেইনকোট গল্পটা পড়ে, তোমরাও সেই রেইনকোট গল্পটা পড়ো। পার্থক্য একটাই, যে ওই বইটাতে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে। তো বিশ্ববিদ্যালয়ে কেমন প্রশ্ন আছে সেটা কিন্তু তুমি বুঝবা। একটা গল্পের যে বিষয়বস্তু, একটা গল্পের যত খুঁটিনাটি আছে সেগুলো তোমার এইচএসসিতেও দরকার হয়, এখানেও এমসিকিউ আসে, অ্যাডমিশনও দরকার হয়। সো পড়া জিনিসটা এক, হয়তো প্যাটার্ন আলাদা। এখন ওই বইটাতে সৃজনশীল নাই, এছাড়া হিউজ পরিমাণ এমসিকিউ আছে। এমনকি তুমি নিজে প্র্যাকটিস করার জন্য ওখানে এইচএসসি লেভেলে তুমি নিজে প্র্যাকটিস করার জন্য প্রচুর পরিমাণে আমরা সেখানে এমসিকিউ অ্যাড করছি, তাই না? তো খুবই গুরুত্বপূর্ণ ওই বইটা তোমরা অবশ্যই তোমাদের সংগ্রহে রাখবা। আর ওইখানে A to Z সব কিছু আছে, জাস্ট উদ্দীপক ছাড়া সব কিছু আছে। আচ্ছা, তো এইবার আসো আমরা একটু শুরু করি রেইনকোট গল্পটা। সো কথা হচ্ছে, রেইনকোট গল্পের উল্লেখযোগ্য চরিত্রগুলোর ভিতর আমরা যদি দেখি, যে গল্পকথক তার নাম হচ্ছে নুরুল হুদা। গল্পকথকের নাম কি? গল্পকথকের নাম হচ্ছে নুরুল হুদা। ওকে, সো এই নুরুল হুদাকে নিয়েই মূলত আমাদের যে গল্পটা যে রচনা হয়েছে। তো নুরুল হুদার স্ত্রী, তার নাম হচ্ছে আসমা। ওকে, এই আসমার আবার ভাইয়ের নাম ছিল মিন্টু। আসমার ভাইয়ের নাম কি? মিন্টু। তো এই হচ্ছে মোটামুটি আমাদের তিনটা চরিত্র এখানে। এই গল্পটাতে দেখা যায় যে মিন্টু যে ছিল, সে ছিল মুক্তিযোদ্ধা। সে কি ছিল? সে ছিল মুক্তিযোদ্ধা। আর আমাদের এই নুরুল হুদা, সে কিন্তু একটা কলেজের তিনি লেকচারার ছিলেন। কলেজের কি ছিলেন? লেকচারার ছিলেন। তো তিনি এমন একটা কলেজের লেকচারার ছিলেন যেখানে প্রিন্সিপাল, যিনি পাকিস্তান সমর্থন করতো এবং মিলিটারিদেরকে, পাকিস্তানি মিলিটারি যারা রয়েছে তারা সেই কলেজে ক্যাম্প স্থাপন করেছে। সেই কলেজটা মূলত ঢাকা কলেজ। এবং নুরুল হুদা যে কলেজের যে কলেজের লেকচারার ছিলেন, সেখানে প্রিন্সিপালের নাম ছিল ডাক্তার আফাজ আহমেদ। তার নাম কি ছিল? ডাক্তার আফাজ আহমেদ। হ্যাঁ, বাংলাবাজ বইটাতে এই প্রত্যেকটা চরিত্র সম্পর্কে খুঁটিনাটি এত সুন্দর করে আলোচনা করা হয়েছে। আমি আজকে যখন বইটা দিব তখন তোমরা বুঝতে পারবা। আচ্ছা, তো এইটা মোটামুটি আমাদের এতটুকু পর্যন্ত ক্লিয়ার, যে এটা আফাজ আহমেদ ছিল প্রিন্সিপাল। তো নুরুল হুদা, এখানে মূল বিষয়বস্তুটা আমি তোমাদেরকে একটু বলি, যে মিন্টু
তার একটা রেইনকোট ছিল, তার কি ছিল, তার একটা রেইনকোট ছিল। তার রেইনকোটটা তার বোনের কাছে ছিল, অর্থাৎ আসমার কাছে ছিল। তো নুরুল হুদা একবার কলেজে যাবে, তখন খুব বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টির মধ্যে আসমা কি করে, মিন্টুর রেইনকোটটা নুরুল হুদাকে পরিয়ে দেয়। এই 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 রেইনকোটটা যখন পরে, তখন নুরুল হুদা প্রথম দিকে একটু ভয় পায় যে এই রেইনকোটটা তো মুক্তিযোদ্ধাদের রেইনকোট, যদি এটা পরে মুক্তিযোদ্ধাদের রেইনকোট, তাহলে পাকিস্তানি সেনাবাহিনীরা বা মিলিটারিরা তাকে যদি চিনে ফেলে, এরকম ভয়ের মধ্যে সে এটা নিয়ে বের হয়ে যায়। আবার এটাও চিন্তা করে যেহেতু বৃষ্টি হচ্ছে, রেইনকোট তো যে কেউ পড়তে পারে, এটা একেবারে মুক্তিযোদ্ধাদের এমন তো নয়। এই মিন্টুর অর্থাৎ মুক্তিযোদ্ধার রেইনকোট পরার পরে তার ভিতরে মুক্তিযোদ্ধার একটা দেশপ্রেমের একটা সঞ্চার হয়েছে। তার ভিতরে কি হয়েছে, দেশপ্রেমের সঞ্চার হয়েছে। এই যে দেশপ্রেমের যেই সঞ্চার হয়েছে, সেই কারণেই মূলত মুক্তিযোদ্ধার রেইনকোট পরার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা মনোভাব তার ভিতরে স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। এই জন্য আমাদের গল্পের নামটা হয়েছে কি, রেইনকোট। গল্পের নামটা কি হয়েছে, রেইনকোট। ওকে ওকে, সো আমার মনে হয় যে তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এইবার আমরা আসি আমাদের মূল গল্পে, আমরা চলে যাই। তো কথা না বাড়িয়ে, লেখক পরিচিতি ডক্টর আখতারুজ্জামান ইলিয়াস, তার অল্প কয়েকটা চিলেকোঠা সেপাই, হ্যাঁ অল্প কয়েকটা তার সাহিত্য রয়েছে। এই জাস্ট সাহিত্যগুলো একটু পড়ে নিও, আর কিছু না। তবুও তোমাদেরকে লেখক পরিচিতি যেটা রয়েছে ওটা আমি তোমাদেরকে আজকে ক্লাসের পরে আমি তোমাদেরকে আপলোড দিয়ে দেবো, চিন্তা নাই। আচ্ছা, এইবার আসো আমরা একটু গল্পটা শুরু করি। ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে, আহা বৃষ্টির ঝমঝম ভোল। ভোল মানে হচ্ছে ধ্বনি, বোল মানে কি, ধ্বনি বা আওয়াজ। ওকে, এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন। কয়দিন, 3 দিন, কারণ শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিল দিন। এটা জেনারেল স্টেটমেন্ট, মানে এটা সাধারণ কথা। স্পেসিফিক ক্লাসিফিকেশন আছে, একদম সুনির্দিষ্ট এটা সংজ্ঞাও আছে। যেমন মঙ্গলে ভোর রাতে হইল শুরু, 3 দিন মেঘের গুরু গুরু, তারপর বুধের সকালে নামলো জল। তো পরীক্ষার প্রশ্ন আসবে যে কখন, কোন সকালে জল নামলো, উত্তর হচ্ছে বুধের সকালে, মানে বুধবারের সকালে জল নামলো। বিকেলে মেঘ কয়, এবার চল, মানে বিকেলে মেঘ চলে গেছে। বৃহস্পতিবার শুক্রবার কিছু বাদ নাই, কিন্তু এখন ভুলে গেছে। যেটুকু মনে আছে, পুরো বেড কাভারের নিচে গুটিসুটি মেরে শুয়ে আরেক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্যই যথেষ্ট। অর্থাৎ যখন বৃষ্টি হয় তখন এরকম মনে হয় যে বেড কাভারের নিচে গুটিসুটি মেরে কি করব, ঘুমাতে। তো লেখকের সেই জিনিসটা মনে হচ্ছে। তোমাদেরকে বলে রাখি, এই গল্পটা বর্ণনা করা হয়েছে সাধারণত নুরুল হুদার জবানিতে। কার জবানিতে, নুরুল হুদার জবানিতে। ওকে, এরপর দেখো অন্তত 3 দিন ফুটপাত বন্ধ। এই ফুটপাত বন্ধ বলতে কি বোঝাচ্ছে, মানে ফুটপাত বন্ধ বলতে বোঝাচ্ছে যে বন্দুকের যে আওয়াজ, হ্যাঁ ঢিসুং ঢিসুং যে আওয়াজ, এই আওয়াজ বন্ধ, কারণ বৃষ্টির কারণে তখন আওয়াজটা বন্ধ ছিল। আরেকটা বিষয়, রেইনকোট গল্পের মেইন বিষয়বস্তুটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় ঢাকার পরিবেশ পরিস্থিতি বর্ণনা করা হয়েছে। সাধারণত যুদ্ধের সময় যেই সিনেমা নির্মাণ করা হয়েছে, নাটক নির্মাণ করা, এগুলো সবগুলোই দেখবা গ্রাম অঞ্চলকে ঘিরে। তো এই সাহিত্যটা, এই গল্পটা ঢাকার পরিবেশকে ঘিরে এটা তৈরি করা হয়েছে। নেটে অনেক ডিস্টার্ব, যাদের মনে হয় নেটে ডিস্টার্ব, আসলে তাদের আসলেই নেটে ডিস্টার্ব। আমি সারাদিন আজকে আমার 3 নাম্বার ক্লাস চলতেছে এইখানে, কখনো নেটের প্রবলেম হয় না, এবং কোনোদিন কেউ বলেও নাই, আজকে অন্তত বলে নাই যে নেটের প্রবলেম। সো নেটের প্রবলেম হওয়ার কোনো চান্সই নাই। একই নেটে, একই ওয়াইফাইতে আমি দেখতেছি, আমার এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। সো নেটে কোনো প্রবলেম হয় নাই, নেটে প্রবলেম হয় নাই, তোমার নেটের প্রবলেম আছে। আজকে নেটে কোনো সমস্যা নাই। এই যে তাসফিয়া আনিকা বলেছে নেট সমস্যা আছে, এই ধরনের ইয়েগুলো চেঞ্জ করো, ক্লাসে প্রবলেম হয়। নেটে প্রবলেম হইলে আমি এখানে স্পষ্ট দেখতে পাই যে আমার এখানেই আটকে যায়। সো আমি তো এই নেটেই ক্লাস নিচ্ছি, তাই না? আচ্ছা, এইবার আসো আমরা একটু চলে যাই যে বদলায় বন্ধুদেরকে বারুদ কি একটু জিরিয়ে নিবে না। অর্থাৎ এই যে বোমা, এই যে বারুদগুলো রয়েছে এখানে, ওই যে গুলি যেগুলো রয়েছে সেগুলোকে একটু জিরিয়ে নিবে না, মানে সেগুলোকে একটু রেস্ট নিবে না। তো এই কয়দিন বৃষ্টি হচ্ছে, এই জন্য এই গোলা বারুদগুলো কি করতেছে, তারাও রেস্ট নিতেছে। এই কয়দিন নিশ্চিন্তে আরাম করো, অর্থাৎ এই কয়দিন নিশ্চিন্তে আমরা আরামে ঘুমাতে পারি। ওকে, আচ্ছা এরপর আসো, তার আর হলো কই, অর্থাৎ ভাবতেছে যে এই কয়দিন আরাম করবে, কিন্তু সেটা আর হচ্ছে না। হ্যাঁ, এইবার আসো ওকে, এরপর খেয়াল করো ম্যান প্রপোজেস। এখন এই ম্যান প্রপোজেস মানে কি খেয়াল করো, মানুষ ভাবে এক হয় আরেক। ম্যান প্রপোজেস মানে কি, মানুষ ভাবে এক হয় আরেক, অর্থাৎ ভেবেছি রেস্ট নিব কিন্তু আসলে রেস্ট নেওয়া হচ্ছে না, এটা আর কি।
এরপর বলেছে এমন চমৎকার বাদলার সকালে দরজায় প্রবল কড়া নাড়া শেষে হেমন্তের শীত শীত পর্দা ছিঁড়ে ফালাফালা করে ফেললো, সব ভেস্তে দিল। মিলিটারি আজ ঘরে, অর্থাৎ বলতেছে যে মিলিটারি আজকে ঘরে ঢুকেছে। আল্লাহ গো, আল্লাহুম্মা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়া পড়তেছে। পড়তে পড়তে সে দরজায় দিকে এগোয়। এই কয়েক মাসে কত সূরাই সে মুখস্থ করেছে। রাস্তায় বেরুলেই 5 কালেমা সব রেডি রাখে ঠোঁটের উপর। কখন মিলিটারি হামলা করলে 5 কালেমা পড়ে ফেলবে, জান্নাতে চলে যাবে, এরকম আর কি। কোন দিক থেকে কখন মিলিটারি ধরে, তবু একটা না একটা ভুল হয়ে যায়। দোয়া মনে হলো ঠিকই, কিন্তু টুপিটা মাথায় নিতে হয় টুপি নিছে কিন্তু দোয়া ভুলে গেছে, হয় দোয়া মনে আছে কিন্তু টুপি নিতে ভুলে গেছে, মানে একটা না একটা সমস্যা লেগেই থাকে। ওকে, সো আমরা এই প্রশ্নটা সলভ করি। দোয়া মনে হলো ঠিকই, কিন্তু মাথায় দিতে ভুলে গেল। শূন্যস্থানে উপযুক্ত মানে মাথায় দিতে কি ভুলে গেল? উত্তর একটু সলভ করো তো, বলো তো। আচ্ছা, লং দিন পরে স্যারকে দেখলাম, লাইভ দেখলাম। কেন লাইভ? তোমাদের তো পরশু ক্লাস হয়েছে, এটা কি বাংলাবাস 3 থেকে লাইভ হচ্ছে না, নাকি আমি ভুল করে অন্য কোনো গ্রুপ থেকে লাইভ নিতেছি? এটা কি বাংলাবাস 3 থেকে লাইভ হচ্ছে? বাংলাবাস 3এই তো লাইভ হচ্ছে, তো এমন উদ্ভট কমেন্ট কেন যে অনেক দিন পর আমাকে লাইভে দেখতেছি? কেন তোমাদের তো একদিন গত পরশু তো তোমাদের লাইভ ক্লাস নিছি। এটা কি বাংলাবাস 3 থেকে লাইভ হচ্ছে? তো উদ্ভট কমেন্ট কেন করো? তুমি ক্লাস করো না, তুমি বলতেছো, আয়সা বলতেছো যে আমার অনেকদিন পরে। কি রে ভাই, অনেকদিন পর ক্লাস নিয়মিত হইতেছো, আমার অনেকদিন পর লাইভে দেখি। তুই ক্লাস করস না, এটা কর। মেজাজটা খারাপ করে না? দেখো, ওই ক্লাস করে না, ওই আমার আয়সা অনেকদিন পরে লাইভে। আমি তো রেগুলার ক্লাস নিচ্ছি, বলে আমি অনেকদিন পর আপনার ক্লাস দেখতেছি, সেটা বলো। আচ্ছা, তো এখন আসো, এটা কি হবে? উত্তর হচ্ছে কি টুপিটা। ওকে, আচ্ছা, এরপর খেয়াল করো, এরপর বলতেছে যে দুটো চিটকানি একটা খিল, মানে চিটকানি হচ্ছে ওই যে তোমরা তো চিনোই দরজার, এরপর হচ্ছে খিল থাকে দরজাতে, এরকম দেখবে এই দরজার উপর এরকম একটা কাঠের একটা ঢাসা দেওয়া থাকে, এরকম আর কি। অথবা অনেকে আবার এই খিল এগুলোকেও বলে থাকে, এরকম যে আটকায় উপর দিয়ে। এরপর হচ্ছে কাঠের ঢাসা, মানে ওই যে যেটা কাঠের দিয়ে এভাবে আটকানো থাকে এই দরজা, এটার মাঝখান দিয়ে এরকম দিয়ে থাকে। খুলে দরজার কপাট ফাঁক করতেই বাতাস আর বৃষ্টি ঝাপটার সঙ্গে ঘরে ঢুকে প্রিন্সিপালের পিয়ন, অর্থাৎ ওই যে নুরুল হুদা যে কলেজে লেকচারার, সেই কলেজের পিয়ন ঢুকে। আলহামদুলিল্লাহ, মিলিটারি নয়, পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করতেছে, মানে ভাবতেছে মিলিটারি, কিন্তু মিলিটারি নয়, তাই না? এটা অনেক বড় সুসংবাদ। কিন্তু লোকটা চিনচিনে গলায় গম্ভীর স্বরে হাঁকে মানে হচ্ছে ডাকে, স্যার নে সালাম দিয়া, বলেই ভাঙাচুরা গলায় খোঁচা খোঁচা ধারিতে। তার মানে এইখান থেকে এই যে প্রিন্সিপালের পিয়ন কেমন ছিল, তার গলা ছিল ভাঙাচুরা এবং তার দাড়ি ছিল কি খোঁচা খোঁচা দাড়ি। লোকটা নিজের ব্যাকের কোমর শ্বাসটুকু শুষে নেয় এবং হুকুম ছাড়ে, তলব কেয়া আবি, কি ব্যাপার, মানে তলব করছে, আপনার খবর নিছে। ওকে, এরপর আসো এই প্রশ্নটা সলভ করো। পিয়ন ঘরে ঢুকলে নুরুল হুদা কি করতে ইচ্ছা করে? পিয়ন ঘরে ঢুকলে নুরুল হুদা কি করতে ইচ্ছে করে? বলো তো। ওকে, জড়িয়ে ধরে কোলাকুলি করতে ইচ্ছে করে না, উত্তর হচ্ছে কি সি নাম্বার, জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করে। জড়িয়ে ধরে কি করতে ইচ্ছে করে? চুমু খেতে ইচ্ছে করে। ওকে, এরপর আসো, বেশি কথা বলার সময় নাই, কলেজের দেওয়াল ঘেঁষে কারা বোমা ফাটিয়ে গেছে গত রাতে, মানে বলছে বেশি যে ওই কলেজটা দেখো, কলেজটাতে সেনাবাহিনী পাকিস্তানি মিলিটারিরা ক্যাম্প বানাইছে, ওই ক্যাম্পের পাশেই কারা জানি বোমা পাঠাইছে। হ্যাঁ, এই জন্য কলেজ এখন উত্তপ্ত। মিসকিন লোক ইলেকট্রিক ট্রান্সফর্মার তোড় দিয়া और ऑयप्स जाने का टाइम प्रिंसिपल साहब का कोठी में গ্যারেন্ট ফেকা। তারপর হচ্ছে কি গেট তোড় গিয়া। তো এটার মানে এখানে দেওয়া আছে, অর্থাৎ এইটার অর্থটা যে দুষ্কৃতিকারীরা, এখানে দুষ্কৃতিকারীরা মানে হচ্ছে মূলত মুক্তিযোদ্ধাদেরকে বোঝানো হয়েছে। বৈদ্যুতিক ট্রান্সফর্মার উড়িয়ে দিয়েছে, ফিরে যাওয়ার সময় প্রিন্সিপাল স্যারের বাড়িতে গ্রেনেড ছুঁড়েছে, গেট ভেঙে গেছে, এইটার মানে হচ্ছে এইটা। ওকে, এরপর বলেছে ভয়াবহ কাণ্ড, ইলেকট্রিক ট্রান্সফর্মার তো কলেজের সামনের দেওয়াল ঘেঁষে। তো খুবই ইম্পর্টেন্ট
যে ইলেকট্রিক ট্রান্সফরমারটা কোথায়, এটা হচ্ছে কলেজের সামনের দেওয়াল ঘেঁষে, দেওয়ালের পর বাগান, টেনিস লন, তারপর কলেজের দালান, মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ, মাঠ পেরিয়ে একটু বাদিকে প্রিন্সিপালের কোয়ার্টার। সো প্রিন্সিপালের কোয়ার্টার কোন দিকে, মাঠের বাদিকে, কোন দিকে, মাঠের বাদিকে। এর সঙ্গে মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা, সামনের দেওয়ালে বোমা মেরে এতটা পথ ক্রস করা গেলে কি করে, সে জানতে চায় কে আছে মানে কিভাবে, সেটা এই কে আছে মানে কি, কিভাবে, কাইসে বা কে আছে, যে এক এক জায়গায় এক একটা বলে, এক একটা প্রনাউন্সিয়েশন হয়। তো এটার মানে কি, এটার মানে হচ্ছে কিভাবে। ওকে, আচ্ছা এরপর আসো আমরা একটু দেখি। তো এই প্রশ্নটা একটু সলভ করে, এটা খুবই ক্রিয়েটিভ প্রশ্ন, যে প্রিন্সিপালের কোয়ার্টার কোন দিকে, বলো তো প্রিন্সিপালের কোয়ার্টার কোন দিকে, প্রিন্সিপালের কোয়ার্টার কোন দিকে, দ্রুত, একটু আগে পড়েছি, কলেজের পুকুর পাড়ের উত্তর দিকে, কলেজের বাগানের দক্ষিণ পাশে, মাঠ পেরিয়ে একটু বাঁদিকে, কলেজের ক্লাবের দেওয়াল ঘেঁষে দক্ষিণ দিকে। কি হবে বলো তো, ভেরি গুড, উত্তর কি হবে, সি, মাঠ পেরিয়ে একটু বাঁদিকে, একটু আগে আমরা পড়েছি। তো এরকম কিন্তু প্রশ্নগুলো আসে, সেটা লাইন বাই লাইন পড়ার কোনো বিকল্প নাই। ওকে, এরপর আসো আমরা একটু দেখি। এরপর বলা হচ্ছে প্রিন্সিপালের পিয়ন জানাবে কি করে, আও আফ হি কহ সাক্তা, এটার মানে হচ্ছে সেটি আপনিই বলতে পারবেন। হ্যাঁ, মানে সেইবা বলবে কি করে, মানে প্রিন্সিপালের পিয়ন এটা কিভাবে জানে, প্রিন্সিপালের পিয়ন বলছে যে সেটা আপনিই বলতে পারবেন। পিয়ন কি তাকে মিসক্রিয়েন্টদের লোক ভাবে নাকি, মানে পিয়ন তাদেরকে ওই মুক্তিযোদ্ধাদের লোক ভাবে নাকি, তার মাথাটা আপনা আপনি নিচু হলে মুখ দিয়ে পানির মতো গড়িয়ে পড়ে, ইসাক মিয়া বৈঠে চাটা খাইয়ে আমার এই 5-7 মিনিট লাগেগা, মানে ইসাক মিয়াকে বলতেছে, পিয়নকে বলছে তুমি বসো, আমার 5-7 মিনিট লাগবে মাত্র, কতক্ষণ লাগবে, 5-7 মিনিট। ওকে, নেহি মানে না, নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে ইসাক বলে আব্দুস সত্তার মির্জা কা ঘর জেনা হাগা, अभी आइए एक कर्नल साहेब पाउच किया, सब प्रोफेसर को इत्तला दिया, फौरन आइए। তো এটার মানেটা এখানে দেওয়া আছে, দেখো এটার বাংলা সুন্দর অর্থ দেওয়া আছে যে আব্দুস সত্তার মৃধার বাসায় যেতে হবে, আপনি এখনই আসুন, এক কর্নেল সাহেব ইতোমধ্যে চলে এসেছে, সব প্রফেসরকে ডেকেছে, তাড়াতাড়ি আসুন। কেন ডেকেছে, ওই যে মিলিটারিদের ক্যাম্পের অর্থাৎ কলেজের পাশেই ইলেকট্রিক ট্রান্সফরমার গিয়েছে, বুঝছো। আচ্ছা, এরপর ইলেকট্রিক ট্রান্সফরমার ফুটিয়েছে সেটার কথা বলছে। এরপর দেখো কর্নেলের নেতৃত্বে মিলিটারির হাতে কলেজটা এবং তাকে ন্যস্ত করেছে, ইসাক বেরিয়ে যায়, রাস্তায় ঘর করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হলো জিওগ্রাফির প্রফেসরের বাড়ি থেকে। ইসাক নিজেই এখন মিলিটারির কর্নেল বলা চলে, মানে হয় না কলেজের প্রিন্সিপালরা মাঝে মাঝে স্যারের হিন্দি, আসলে আমি হিন্দি খুবই পারি না, বুঝছো, উচ্চারণে ভুল হইতে পারে, ভুল ত্রুটি মাফ করো, আমি হিন্দি খুবই দুর্বল, মানে আমি হিন্দি শেখার জন্য অনেক ট্রাই করছি, বাট আমি আসলে হিন্দি হয় না, মানে প্রোনাউন্সিয়েশনে আমার হয় না। তো এই যে এখানে যে হিন্দিগুলো বলে না, এগুলো আমার প্রোনাউন্সিয়েশনও ভুল হইতে পারে, বাট মানে বুঝো এরকম একটা কিছু, আমি হিন্দিতে খুবই দুর্বল, লজ্জা দেওয়ার কিছু নেই। ওকে, তো এইবার আসো আমরা যেখানে ছিলাম, তো যে বলতেছে যে মানে প্রিন্সিপালের যে পিয়ন, সেই পিয়নটাই হচ্ছে কি এখন কর্নেল বলা চলে, মানে প্রিন্সিপালের পাওয়ার বুঝাইছে। মাঝে মধ্যে হয় না কলেজের প্রিন্সিপালরা, মানে কলেজের পিয়ন প্রিন্সিপালের মতো ভাব ধরে থাকে, কিছু কিছু কলেজ আছে, যেমন আমরা যখন পড়তাম তখন মানে পিয়ন এমনভাবে থাকতো যে ওই প্রিন্সিপাল, ওর উপরে কোনো কথা নেই, ব্যাপারটা হচ্ছে এরকম, এই আর কি। তো এখন আচ্ছা সিরিয়াল দেখতে পারেন ভাই, আমি তো আসলে মানে বাহিরের টাইম দেওয়ার, সিরিয়াল দেখা, নাটক দেখা, মুভি দেখা, এই টাইমটাই আমার নাই, সুতরাং স্বাভাবিকভাবেই তোমাদের মতো আমি হিন্দি পারবো না, কারণ আমি এগুলো থেকে একদমই বাহিরে, আমি কখনো টাইম, আমার কাছে মনে হয়, এবং এই যে ক্রিকেট খেলা চলে, ফুটবল খেলা চলে, আমি কিন্তু কখনো এগুলো দেখি না, কারণ একটাই যে এগুলো দেখলে টাইম লস হয়। সো টাইম লস হয় এমন কোনো কাজ আমি করি না। আমি সবসময় দুইটা কাজের ভিতরে, হয় আমি কোনো একটা কাজ করতেছি আমার ক্লাস রিলেটেড, স্লাইড বানাইতেছি, না হলে বইয়ের কাজ করতেছি, আমার লাইফটা মানে এইভাবে আর কি, হয় আমি বইয়ের কাজ করতেছি, নাহলে আমি ক্লাসে স্লাইড বানাচ্ছি, অথবা আমি ক্লাস নিচ্ছি, অথবা আমি বাসার বাইরে, তার মানে অবশ্যই আমি কোথাও ক্লাস নিতে গেছি, বাসাতে আছি, আর না হলে আমি আমার নিজের পড়াশোনা করতেছি, এর বাহিরে ছাড়া আমি কোথাও নাই। মানে আমার লাইফটা এরকম, হয় আমি নিজে পড়াশোনা করি, নাহলে আমি টাকা ইনকাম করি, অর্থাৎ আমি কখনো অহেতুক বসে থেকে একটা সেকেন্ডও টাইম নষ্ট করি না। আমি প্রচুর টাকা ইনকাম করি যখন, মানে যতদূর হয়, আর নাইলে আমি নিজেকে ডেভেলপ করার জন্য স্টাডি করি, হয় স্টাডি নাইলে টাকা ইনকাম করি, হয় পড়াশোনা করি নাইলে টাকা ইনকাম করি, এই দুটার বাইরে আমি কখনোই টাইম লস করি না। তো এইবার আসো আমরা যেখানে ছিলাম যে
মিলিটারি কর্নেল, অর্থাৎ এই ইসাকের কথা বলতে, তো ইসাককে এখন কর্নেল বলা চলে, মানে মিলিটারিদের সবচেয়ে বড় পদ হচ্ছে কর্নেল। তো ইসাক এখন এতটাই পাওয়ারফুল তাকে মনে হয় যে সে এখন নিজেই কর্নেল। তবে ভোরবেলা কলেজের ভেতরে কর্নেল খোঁজ চলে আসায় সে হয়তো ডেমোটেড হয়েছে এবং লেফটেন্যান্ট কর্নেলে, মানে সে তার হয়তো পদ নিচের দিকে নেমে গেছে এবং সে হয়তো লেফটেন্যান্ট কর্নেলে চলে গেছে, আরও নিচেও নামতে পারে, কিন্তু ক্যাপ্টেনের এদিকে তাকে ঠেলা মুশকিল। মিলিটারির প্রাদুর্ভাবের প্রাদুর্ভাব মানে কি, মিলিটারিদের প্রাদুর্ভাব মানে কি, মানে মিলিটারিদের অহেতুক আবির্ভাব, মানে কোনো কারণ ছাড়াই আর কি। প্রাদুর্ভাবের পর থেকে তাকে দেখে কলেজের সবাই তটস্থ। এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়েছে। কে? ওই যে প্রিন্সিপালের পিয়ন, সে এপ্রিলের শুরু থেকে বাংলা আর বলে না। কোন কালে দাদা না পর দাদার ভাইরাম মানু না কে যেন দিল্লিওয়ালা কোন সাহেবের খাস খানসামা, অর্থাৎ আহার পরিবেশন করা হয় যে চাকর, তাকে বলছে আর কি যে খানসামা ছিল, সেই সুবাদে দিনরাত এখন উর্দু বলে। অর্থাৎ সে এখন আর বাংলা বলে না, সে সবসময় উর্দু বলে, কারণ একটাই উর্দু বললে যাতে তাকে পাকিস্তানি মনে হয়, আর কিছু না। এরপর দেখো, যেতেই হবে অসময় বৃষ্টিতে ভিজে, এটা তোমার লিখছে, এখানে তোমার হবে। তোমার হাঁপানির টানটা আবার, মানে তুমি, এটা তার বউ বলতেছে যে তুমি অসময়ে এখন বৃষ্টিতে যদি ভিজো তাহলে তুমি তো মানে তোমার তো হাঁপানির টান উঠে যাবে। বউয়ের ওইসব সোহাগের কথা শুনলে কি তার চলবে? বউ কি প্রিন্সিপালের ধমকের ভাগ নিবে? এর উপর কলেজে কর্নেল এসেছে, কপালে আজ কি আছে আল্লাহ জানে। ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়ে দেয়, ফায়ারিং স্কোয়াড মানে কি? ফায়ারিং স্কোয়াড মানে হচ্ছে যেখানে দাঁড়িয়ে ফায়ার করে, দেখবা মানুষকে গুলি করে, তো নির্দিষ্ট একটা জায়গায় দাঁড় করিয়ে, সেটা যদি সেখানে দাঁড় করে তাহলে কর্নেল সাহেবের হাত পা ধরে ঠিক কপালে গুলি করার হুকুম জারি করা যায় না? অর্থাৎ বলবো যে অন্য জায়গায় গুলি না করে কপালে গুলি করেন যাতে তাড়াতাড়ি মরে যায়, সেটা বলছে। প্রিন্সিপাল কি তার জন্য কর্নেলের কাছে এই তদবিরটুকু করবে না? অর্থাৎ যদি নুরুল হুদা বলে যে কপালে গুলি করেন, তাহলে প্রিন্সিপাল তো কর্নেলকে এটা বলবে যে ঠিক আছে ওর কথাটা রাখেন, এইটুকু তো করবে। পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিন রাত দোয়া দুরুদ পড়তেছে, মানে এতটাই পাকিস্তানকে ভালোবাসে যে পাকিস্তানের জন্য সে কি করতেছে, দিন রাত দোয়া দুরুদ পড়তেছে। স্যার সারাদিন পড়ালেখার পড়ালেখার ভিতর থাকেন, বিরক্ত লাগে না? ভাই, এটা বিরক্ত যদি লাগেও তার মানে এটা সাময়িক বিরক্ত লাগা থেকে ভালো। সো আমি জানি যে আমাকে রাইট নাও পড়াশোনা করতে হবে, এবং আমি যদি পড়াশোনা না করি, আমি যদি সারাদিন যদি কোচিংয়ে পড়াই, আমি যদি সারাদিন যদি ক্লাস নিয়ে যদি এই টাকা ইনকাম করার ধান্দায় থাকি, তার মানে আলটিমেট আমার ভবিষ্যৎ জীবনটা খুবই অন্ধকার, যেটা আমি দেখতেছি। আমার কাছে মনে হয় যে এখন আমি যদি কষ্ট করে হলেও, আমি যদি টাইম বের করে হলেও, আমার কাছে বিরক্ত লাগলো, আমি যদি পড়াশোনা করি, তাহলে হয়তো একটা লং টাইম ভালো থাকা যাবে। এবং একটা লং টাইম ভালো থাকার জন্য একটা শর্ট টাইম, লাইফের একটা শর্ট টাইম বিরক্ত লাগলেও পড়াশোনা করা উচিত, যেটা আমি মনে করি। ঠিক আছে? আর পড়াশোনাটা তোমাকে পড়তে হবে, জানতে হবে। তুমি যখন ওই চিন্তাধারা থেকে যখন পড়বা না, তখন দেখবা যে পড়াশোনাটা অনেক আর বিরক্ত লাগবে না, তখন অনেক ভালো লাগবে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এইবার আসো আমরা একটু এই প্রশ্নটা সলভ করি যে প্রিন্সিপাল দিন রাত দোয়া দুরুদ পড়ে কার জন্য? মুক্তিবাহিনীর জন্য, শিক্ষকদের জন্য, পাকিস্তানিদের জন্য, পরিবারের জন্য? সলভ করো দ্রুত। এইচএসসি 24-এর জন্য কি বাংলা ব্যাচ বের করবেন? নট শিওর, বাট এখন যেই বাংলা ব্যাচটা আছে এটা নিয়ে নাও। এটাতে খুব অসাধারণ প্রেজেন্টেশন দেওয়া আছে, এটা পড়লে তোমার মোটামুটি নিজে থেকে ক্রিয়েটিভ লেখার, এবং এমসিকিউ তো কথাই নাই, এত ডিটেলস এখানে আলোচনা করা হয়েছে। তো হয়ে যাবে। উত্তর হচ্ছে কি? পাকিস্তানের জন্য। উত্তর কি হবে? ভেরি গুড, সি নাম্বার, পাকিস্তানের জন্য। ওকে, এরপর খেয়াল করে দেখো, সময় নাই অসময় নাই আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবং সময় করে কলিগদের গালাগালিও করে। অর্থাৎ কলিগ যারা, কলেজের যারা অন্যান্য মানুষজন যারা, তাদেরকে গালাগালিও করে, আবার পাকিস্তানের জন্য আল্লাহর কাছে দোয়া দুরুদ পড়ে। এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তাদের কাছে সবিনয় নিবেদন করেছিল, পাকিস্তান যদি বাঁচাতে হয় তবে সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। এগুলো হলো পাকিস্তানিদের শরীরের কাঁটা। অর্থাৎ আমাদের দেশে যতগুলো শহীদ মিনার আছে এগুলোকে ভেঙে ফেলার জন্য বলছে। পাকিস্তানের পাকসাপ শরীরটাকে নীরব করতে হলে এই কাঁটা উপড়ে ফেলতে হবে। কোন কাঁটা? ওই যে শহীদ মিনারগুলো ভেঙে ফেলতে হবে। তা মিলিটারির ডক্টর আফাজ আহমেদের পরামর্শ শুনেছে, গ্রামগঞ্জে যেখানেই গেছে প্রথমেই কামান তাক করেছে শহীদ মিনারের দিকে। অর্থাৎ প্রথমেই গুলি ধরেছে কিসের দিকে? শহীদ মিনারের দিকে। ওকে, আচ্ছা, এরপর খেয়াল করো, দেশে একটা কলেজে শহীদ মিনার অক্ষত নাই, অর্থাৎ সবগুলো ভেঙে ফেলেছে। তাই প্রিন্সিপাল তাদের এত বড় একটা পরামর্শ দিল, আর সামান্য এক লেকচারারকে গুলি করার সময় শরীরের আলতু ফালতু জায়গা বাদ দিয়ে কপালটা টার্গেট করার অনুরোধটা তারা মানবে না? আবার প্রিন্সিপাল লোককে সে এত সার্ভিস দিচ্ছে, প্রিন্সিপালকে সে এত সার্ভিস দিচ্ছে, তার কলিগকে তওবা, এটা কি হবে? কলিগের, এটা মেবি টাইপিং মিস্টেক, সাবঅর্ডিনেটের
জন্য এতটুকু করবে না। ওকে, আচ্ছা এরপর আসো, এবার দেখো প্যান্টের ভেতর পা গলিয়ে দিতে দিতে সে শুনে রান্নাঘর থেকে বউ বলছে তাড়াতাড়ি চলে এসো, বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল, এখন কি হবে? তো তার বউ বলছে যে তাড়াতাড়ি চলে এসো। এসব কথা এখন বলার দরকার কি? রেডিও টেলিভিশনে হরদম বলছে, হরদম মানে একদম একের পর এক ক্রমাগত বলছে, অনেক বলতেছে এরকম আর কি, সিচুয়েশন নর্মাল, বিটিভির মতো আর কি, যত যাই হোক দেশের সিচুয়েশন নর্মাল। তো তখন এরকম বলতেছে। এরপর খেয়াল করে দেখো পরিস্থিতি স্বাভাবিক, দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা গেছে, মিসক্রিয়েন্টরা সব খতম। মিসক্রিয়েন্টরা মানে কি? মানে ওই যে মুক্তিযোদ্ধারা। প্রেসিডেন্ট দেশের গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। কিছুদিন বাদে তার ভাষণে শোনা যায়, তারপর হচ্ছে আওয়ার আলটিমেট এইম রিমেইনস দ্য সেম, দ্যাট ইজ টু হ্যান্ড ওভার পাওয়ার টু দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল। ওকে, এটার মানে কি? জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করাই আমাদের লক্ষ্য, এটা তারা বলে থাকে। ওকে, এইবার আসো খেয়াল করো, এরপর বলছে সবই তো নর্মাল। হ্যাঁ আচ্ছা, সবই তো নর্মাল হয়ে আসছে। বাঙালি ইস্ট পাকিস্তান গভর্নর মন্ত্রীরা ইস্ট পাকিস্তানি, সবই তো স্বাভাবিক। এখন বউ তার এসব বাজে কথা বলে কেন? আসমাকে নিয়ে আর পারা যায় না। তার মানে তার বউয়ের নাম কি? তার বউয়ের নাম হচ্ছে আসমা। ওকে, তার বউয়ের নাম কি? আসমা। এই বৃষ্টিতে শুধু ছাতাই কুলাবে না গো, মানে শুধু ছাতা দিয়েই হবে না। বউয়ের আরেক দফা সোহাগ মানে আদর শোনা গেল, সেটা কি? তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও, তুমি বরং মিন্টুর যে রেইনকোট আছে সেটা নিয়ে যাও। এইবার আসো, এরপর খেয়াল করো, এরপর বলছে যে মিলিটারি লাগার পর থেকে এই নিয়ে 4 বার বাড়ি পাল্টানো হলো। খুব ইম্পর্টেন্ট, মানে মিলিটারিরা দেশে আসার পর থেকে 4 বার নুরুল হুদা বাড়ি পাল্টাইছে। কেন? এখানে আসার পর নিচের তলার ভদ্রলোক একদিন বলেছিল আমার ভাইকে আর ঢাকায় রাখলাম না, যে গোলমাল বাড়ি পাঠিয়ে দিলাম। শুনে বুকটা তার টিপ টিপ করছিল, নুরুল হুদার বুকটা টিপ টিপ করছিল। কেন টিপ টিপ করছিল? যদি তার বউ এটা শুনে তাহলে তার ভাইয়ের জন্য আবার বাসা চেঞ্জ করতে হবে। এবার যদি তার শালার প্রসঙ্গ তোলে, নিরাপত্তার জন্য সে এখানে এসেছে, কলেজ থেকে দূরে, আত্মীয় স্বজন থেকে দূরে, শহর থেকেও দূরে বলা যায়। ভেবেছিল নতুন এলাকা, পূর্ব দিকের জানালা ধরে দাঁড়ালেই চোখে পড়ে বিল আর ধান ক্ষেত, মানে একদম গ্রাম অঞ্চল টাইপ এরকম জায়গাতে চলে গিয়েছে নুরুল হুদা। ওকে, আচ্ছা এরপর দেখো তাকে বিপদ, এদিকে নাকি নৌকা করে আসে স্টেন গানওয়ালা ছোকরার দল, অর্থাৎ এইদিকে নাকি নৌকাতে করে বন্দুক বারুদ এসব নিয়ে ছেলেরা চলে আসে, এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র, নৌকা ভরা কি দেখে? অস্ত্র দেখে। ওর উপর বউ যদি মিন্টুর কথা তোলে তো অস্ত্র ঢুকে পড়ে তার ঘরের মধ্যিখানে। মিন্টু যে কোথায় গেছে তা সেও জানে না, সেও জানে, তার বউ জানে, অর্থাৎ মিন্টু হচ্ছে তার শালা। তারপর দেখো কিসিঞ্জার সাহেব বলেছে এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার্স, মানে ভিতরগত একটা সম্পর্ক। তো এই লাইনটা মনে রাখবা, যে এই লাইনটা কে বলেছে, যে এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার্স, এটা কে বলেছে? এটা বলেছে কিসিঞ্জার সাহেব। কে বলেছে বলো তো? এটা বলেছে কিসিঞ্জার সাহেব। আচ্ছা ভাই, কিছু লাইন বাদ গিয়েছে, কয়টা লাইন বাদ গিয়েছে? আচ্ছা, যে কয়টা লাইন বাদ গিয়েছে একটু তোমরা একটু পোস্ট দিও, মানে যে এই কয়টা লাইন বাদ গিয়েছে। হ্যাঁ, 2-3-4টা লাইন, তাহলে ওই লাইনগুলো তোমরা একটু পড়ে নিও। এখন তো আর মানে স্লাইডে উঠানো সম্ভব না। ওকে, সো খেয়াল করো যে এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার্স, যে এসব পাকিস্তানের ভিতরগত। সো এটা কে বলেছে? এটা বলেছে কিসিঞ্জার সাহেব। কে বলেছে? এটা হচ্ছে কিসিঞ্জার সাহেব। ওকে, আচ্ছা এবার আসো, মানুষ মেরে সাফ করে দেয়, বাড়িঘর গ্রাম হাট বাজার জ্বালিয়ে দিচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নাই, এসব হলো ইন্টারনাল অ্যাফেয়ার্স। না না না, এ ধরনের ভাবনা ধারে কাছে গেছতে দেওয়া ঠিক নয়। নিচের ফ্ল্যাটে থাকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, তার শ্বশুর নিশ্চয়ই সর্দার গোছের রাজাকার, অর্থাৎ নিচের তলা যে থাকে তার শ্বশুর কেন সর্দার গোছের রাজাকার সেটা একটু খেয়াল করো। সপ্তাহে 2-3 দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, টেপ রেকর্ডার, দামি দামি সোফা সেট, ফ্যান, খাট, পালং সব চালান করে দেয়, অর্থাৎ তার শ্বশুর
ধারণা করছে যে তার শ্বশুর রাজাকার, কারণ মেয়ের বাসাতে কয়দিন পর পরে এগুলো পাঠায়। তো তখন আমাদের দেশে যে রাজাকাররা ছিল, রাজাকাররা যে কাজটা করতো, ধরো পাকিস্তানিরা কোনো বাড়িতে গিয়ে হামলা করলে তাদেরকে উঠে নিয়ে যেত বা মেরে ফেলতো, তো রাজাকাররা তাদের ঘরের ফার্নিচার টার্নিচার আসবাবপত্র এগুলো নিয়ে যেত। এই হচ্ছে বিষয়। দেখি তো ফিট করে কিনা। এবার ওই যে রেইনকোটটা পরাই দিয়েছে, বলছে ফিট করে কিনা। আমরা আসমা এগিয়ে এসে তার গায়ে, এখানে আসমা হবে, আসমা এগিয়ে এসে তার গায়ে রেইনকোটটা ছড়িয়ে দিতে দিতে বলে, মিন্টু তো আমার অনেক লম্বা, মানে জামাইকে একটু খোঁচা মারছে যে আমার ভাই তো অনেক লম্বা, তুমি অনেক খাটো, তোমার গায়ে হবে তো দেখো। ফের মিন্টুর ধর্গের তুলনা মানে তার সাথে। এই ভাইকে নিয়ে এরকম বাড়াবাড়ি করাটা কি আসমা ঠিক হচ্ছে? অর্থাৎ ভাইকে নিয়ে যে এরকম বাড়াবাড়ি করে, এটা কি ঠিক হচ্ছে? ওকে, এরপর দেখো, ভালোই হলো, হ্যাঁ, তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে, মানে তুমি তো শর্ট হওয়ার কারণে তোমার একেবারে গোড়ালি পর্যন্ত ঢাকা পড়ছে, পায়েও বৃষ্টি লাগবে না। এখানে আসমার শেষ নয়, রেইনকোটের সঙ্গেকার টুপি এনে ছড়িয়ে দেয় তার মাথায়। আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে। 2.5 বছরের মেয়ে সদ্য ঘুম ভাঙা বুলি শুনে সে চমকে উঠে। মিন্টু কি ঢুকে পড়লো অস্ত্রশস্ত্র হাতে? অর্থাৎ এখানে ব্যাপারটা হচ্ছে, তার যে 2.5 বছরের মেয়ে ছিল, ও ঘুম ভেঙেই তার মামার রেইনকোটটা তার বাপের পরাতে দেখছে, তো সে ভাবছে তার মামা, এজন্য সে বলছে আব্বু ছোট মামা হয়েছে। কিন্তু তার বাবা মনে করতেছে, তার বাবা ভয় পেয়েছে যে কোনো মিন্টু তার মামা কিন্তু ঘরে চলে আসছে কিনা, এইটা। ওকে, এরপর খেয়াল করে দেখো, এর মানে পিছে পিছে ঢুকেছে মিলিটারি। অর্থাৎ যদি মিন্টু চলে আসে, তার মানে নিশ্চিত মিন্টু যেহেতু মুক্তিযোদ্ধা, মিন্টুর পিছে পিছে মিলিটারিরা ঢুকেছে, তার মানে না, দরজার ছিটকানি খিল বন্ধ। এবার দেখছে যে না, দরজা তো বন্ধ আছে, তার মানে ঢুকে নেয়। তার কি মিন্টুর মতো দেখাচ্ছে? মিলিটারি আবার ভুল করে বসবে না তো? এর মধ্যে তার 5 বছরের ছেলেটা গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয়, আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, আব্বু তাহলে মুক্তিবাহিনী, তা না? অর্থাৎ তার মামা তো মুক্তিবাহিনী, তো বলছে আব্বুও কি তার মানে মুক্তিবাহিনী? এটা তার 5 বছরের ছেলে। সো এখান থেকে যেটা ইম্পর্টেন্ট, তার ছেলের বয়স 5 বছর, মেয়ের বয়স ছেলের বয়সের অর্ধেক, অর্থাৎ 2.5 বছর। অর্থাৎ কি 2.5 বছর। ওকে, এবার দেখো, মেয়ের ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বুলি শুনে নুরুল হুদার অনুভূতি কেমন ছিল? খুব ভালো লাগছিল, চমকে উঠছিল, স্বর্গীয় অনুভূতি জাগে, শান্তির ছোঁয়া লাগে প্রাণে। বলো তো, বলো দ্রুত, এটা কি হবে? ওকে ফাইন, এটা কি হবে? উত্তর হচ্ছে খ, অর্থাৎ নুরুল হুদা চমকে উঠে। এরপর আসো, নুরুল হুদার ছেলের বয়স কত বছর? প্রশ্ন সলভ করো, খুবই ইজি প্রশ্ন, আই হোপ তোমরা পারবা। নুরুল হুদার ছেলের বয়স কত বছর? নুরুল হুদার ছেলের বয়স কত বছর বলো তো? নুরুল হুদার ছেলের বয়স কত বছর? ওকে, সো নুরুল হুদার ছেলের বয়স কত বছর বলো তো? ওকে, এইবার আসো, একটু খেয়াল করো যে এত ভাবনার কথা, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন রূপে সে ভেবাচাকা খায়। অর্থাৎ নিজেকে সে যখন নতুন রূপে দেখে, তখন সে একেবারে ভেবাচাকা খায়, অর্থাৎ তাকে অনেকটাই মিলিটারির মতো দেখাচ্ছে, এই জন্য। এরপর দেখো, না খামোখা এটাই ভয় হবে, ভয় পাচ্ছে। বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেওয়াটা অপরাধ হবে কেন? অর্থাৎ রেইনকোট তো বৃষ্টির দিনে যে কেউ গায়ে দিতে পারে, এটা অপরাধ হবে কেন? এটা একেবারে মুক্তিযোদ্ধাদের, এরকম তো না। মিলিটারি কি তার বিবেচনাবোধ নাই? প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ ঠিকই বলে। শুনেন, মিলিটারি যাদের ধরে, মিছে মিছে ধরে না, সাব সার্ভিস অ্যাক্টিভিটিসের সঙ্গে তার সামহাউ আর আদার্স ইনভলভ, অর্থাৎ তার কিছু অ্যাক্টিভিটিস অথবা তার কোথাও ইনভলভ থাকে, কোনো একটা বিষয়ের সাথে সে রিলেটেড থাকে, এই জন্যই তাকে এমনি এমনি ধরে না। তারপর দেখো, তার সে তো বাপু এসব থেকে শত হাত দূরে, মানে সে মানে কি? নুরুল হুদা শালা তার বর্ডার ক্রস করলো, ফিরে এসে দেশের ভেতরে ধমাধম মিলিটারি মারে, তাতে তার দুলাভাইয়ের দোষটা কোথায়? অর্থাৎ মারা তো শালা, তাহলে দুলাভাইয়ের দোষ কই? এই যে মিলিটারি প্রত্যেক দিন এই ঢাকা শহরে বাজার পোড়ায়, বস্তিতে আগুন লাগিয়ে টপাটপ মানুষ মারে, মেয়েদেরকে ধরে নিয়ে যায়, সে কখনো এসব নিয়ে কি টুসপ্ত করেছে? অর্থাৎ আমি তো ভাই এসব নিয়ে কখনোই কিছু বলি নাই, তাহলে আমারে কেন এসব নিয়ে বলবে? ঠিক আছে, আচ্ছা। এরপর খেয়াল করে দেখো, এটা একটু দেখো, ড্রেসিং টেবিলের সামনে নিজেকে নতুন রূপে দেখে নুরুল হুদার মনের অবস্থা কেমন হয় বলো তো? কি হবে? ড্রেসিং টেবিলের সামনে
নিজেকে নতুন রূপে দেখে নুরুল হুদার অবস্থা কেমন হয় বলো। ওকে বলো, এটা বলো, এটার উত্তর কি হবে? ওকে, উত্তর হচ্ছে কি ক হবে, ভেবা চাকা খেয়ে যায়। ওকে, এরপর খেয়াল করো, এরপর বলতেছে যে কলেজের দেওয়াল ঘেঁষে প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে মিলিটারির ক্যাম্প। তো পরীক্ষাতে প্রশ্ন আসবে মিলিটারির ক্যাম্প কোথায়? মিলিটারি ক্যাম্প হচ্ছে কলেজের দেওয়াল ঘেঁষে প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে। কোন পাশে সেটা কিন্তু বলে নাই, বলছে কি পাশে। ক্লাস সব বন্ধ, ছেলেরা কেউই আসে না, অর্থাৎ তখন তো খুবই দেশের সিচুয়েশন খুবই খারাপ, এজন্য বলছে যে ক্লাস হয় না, ছেলেপেলেরাও আসে না। হ্যাঁ, তারপর দেখো মাস্টারদের হাজিরা দিতে হয়, তাও বহু টিচার গা ডাকা দিয়ে দিচ্ছে কবে থেকে, অর্থাৎ মাস্টারদের হাজিরা দিতে হয় কিন্তু তবুও কিছু টিচার আসে না। সে তো রোজ টাইমলি যায়। সে বলতে কি বলছে, ওই যে নুরুল হুদা, স্টাফ রুমে কলিগরা ফিসফিস করে কোথায় কোন ব্রিজ হবে, ব্রিজ উড়ে গেল, কোথায় 7 মিলিটারি লাশ পড়েছে ছেলেদের গুলিতে, এই কলেজের কোন কোন ছেলে ফ্রন্টে গেছে, মানে মুক্তিযুদ্ধের ইয়েতে গেছে। হ্যাঁ, কই সে তো এসব আলাপের মধ্যে কখনোই থাকে না, অর্থাৎ সে তো বলতে এখানে নুরুল হুদাকে বুঝাচ্ছে। তো এই গল্পটা নুরুল হুদার জবানিতে। এখন দেখো এই লাইনটা পরে, এটা কিন্তু নুরুল হুদা বলে নাই। নুরুল হুদা বলতে কি, আমি তো এসব আলাপের মধ্যে কখনোই থাকি না। তো এটা কিছু অংশ নুরুল হুদার জবানিতে বর্ণনা করা হয়েছে, আবার কিছু অংশ থার্ড পারসন অর্থাৎ তৃতীয় পক্ষের, হ্যাঁ, বা তৃতীয় নাম পুরুষের জবানিতে বর্ণনা করা হয়েছে। ওকে, সেটা একটু বুঝবা। ওকে, এরপর আসো, এসব কথা শুরু হলেই আলগোছে উঠে এসে চলে যায় প্রিন্সিপালের ক্যামেরায়, অর্থাৎ যখনই মুক্তিযুদ্ধ রিলেটেড কোন কথা উঠে সে আস্তের উপর উঠে চলে যায়। ডক্টর আফাজ আহমেদ খ্যাস খ্যাস গলায়, তার মানে এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে ডক্টর আফাজ আহমেদের গলা কেমন ছিল, উত্তর হচ্ছে খ্যাস খ্যাস। খ্যাস খ্যাস গলায় হিন্দুস্তান ও মিসক্রেন্টদের আশু ও অবশ্যম্ভাবী পতন সম্বন্ধে নিশ্চিত ভবিষ্যৎবাণী শুনে। আশু মানে যেটা আসবে হবু, আর অবশ্যম্ভাবী মানে যেটা একদম নিশ্চিত হবে এরকম। ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেঁষে না। উর্দুর প্রফেসর আকবর সাজিদ, তার মানে উর্দুর প্রফেসরের নাম কি আকবর সাজিদ, প্রিন্সিপালকে আজকাল তোয়াজ করে, অর্থাৎ তোয়াজ করে বলতে কি প্রিন্সিপালকে আজকাল ফার্ম দেয়, তেল মারে, এরকম আর কি। মিন্টুর ফেলে যাওয়া নাকি রেখে যাওয়া রেইনকোটে ঢোকার পর থেকে তার পা শিরশির করছে, এক মুহূর্তে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছে সেই কখন, অর্থাৎ প্রিন্সিপাল তাকে বহু আগে ডেকে পাঠিয়েছে কিন্তু সে এখনো যাচ্ছে না। এরপর দেখো রাস্তায় একটা রিক্সা নাই, তার রিক্সার পরোয়া সে এখন করছে না। রেইনকোটের ভেতরে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে যেতে তার কোনো অসুবিধা হবে না। রেইনকোটের উপর বৃষ্টি পড়ছে অবিরাম, কি মজা, গায়ে লাগে না এক ফোঁটা। টুপির বারান্দা বেয়ে পানি গড়িয়ে পড়লে কয়েক ফোঁটা সে চেটে দেখে, অর্থাৎ এরকম যখন ইয়েতে যখন আমরা যখন রেইনকোট, তোমরা পড়ছো কিনা, আমি যখন ছোটবেলায় যখন কিন্ডারগার্টেনে পড়তাম তখন রেইনকোট পরে যেতাম, তো পানি যখন আসতো তখন আমি জিব্বা দিয়ে এরকম পানি খেতাম। তো এরকম সেও জিব্বা দিয়ে এটা চেটে দেখছে আর কি, বুঝছো। ঠিক পাংশে স্বাদ নয়, টুপির তেজ কি পানিতে লাগলো নাকি, তাকে এক মিলিটারির মতো দেখাচ্ছে পাঞ্জাব আর্টিলারি না বেলুচি, এটা বেলুচি রেজিমেন্ট হবে, মানে তাকে কোন গ্রুপের মতো দেখাচ্ছে, পাঞ্জাব নাকি বেলুচিদের মতো, না কমান্ডো ফোর্স নাকি প্যারামিলিটারি না মিলিটারি পুলিশ, মানে তাকে কোন বাহিনীর মতো দেখাচ্ছে। ওই যে মুক্তিযোদ্ধাদের অনেকগুলো সেকশন ছিল, সেটাই ভাবতেছে আমাকে মুক্তিযোদ্ধাদের মতো লাগতেছে নাকি, এবং কোন সেকশনে মানুষদের মতো লাগতেছে। ওদের তো এক এক গোষ্ঠীর এক এক নাম, এক এক সুরত, মানে ওদের এক একটা নাম আছে এবং তাদেরকে দেখতেও এক একটা সুরত। এটাই বলেছে। ওকে, এরপর খেয়াল করো, রেইনকোটে তাকে কি নতুন কোনো বাহিনীর লোক মনে হচ্ছে? হোক, সে বেশ হন হন করে হাঁটে। তাহলে তার হাঁটার স্টাইলটা কেমন ছিল? হন হন। শেষ হেমন্তের বৃষ্টিতে বেশ শীত শীত ভাব, কিন্তু রেইনকোটের ভিতরে কি সুন্দর ওম, ওম মানে কি আরাম গরম। মিন্টু এই রেইনকোট রেখে কি ভালোই যে করেছে। বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য তাকে তাকাতে হয় উত্তরে, অর্থাৎ সে উত্তর দিকে তাকায়। মিলিটারি লরির ল্যাচটা, মিলিটারির লরি মানে হচ্ছে মিলিটারির যে গাড়িগুলো আছে সেগুলো ল্যাচটা, মানে এগুলো দেখা যাচ্ছে না। আবার তার বাসেরও কোনো নামগন্ধ নাই, না তো মিলিটারিদের লরিগুলো দেখা যাচ্ছে না বাস দেখা যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না। সো এই প্রশ্নটা একটু সলভ করো। বাস স্ট্যান্ডে পৌঁছে তাকে তাকাতে হয় কোন দিকে? দ্রুত ঝটপট। বাস স্ট্যান্ডে পৌঁছে তাকে তাকাতে হয় কোন দিকে বলো? বাস স্ট্যান্ডে পৌঁছে তাকে তাকাতে হয় কোন দিকে? দ্রুত দেখো উত্তর কি হবে বলো তো? উত্তর হচ্ছে তাকে তাকাতে হয় উত্তর দিকে। কোন দিকে বলো তো? উত্তর দিকে। ভেরি গুড, ভেরি গুড। কি হবে? উত্তর দিকে। ফাইন।
এইবার আসো, ওকে, এইবার দেখো একটু খেয়াল করো যে এরপর বলেছে যে বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য তাকে তাকাতে হয় উত্তর দিকে, মিলিটারি লরির ল্যাসটা দেখা যাচ্ছে না, আবার বাসের নামগন্ধ নয়। বাস স্ট্যান্ডে, এটা তো মোটামুটি এটা মনে হয় রিপিট হয়েছে। এরপর দেখো বাস স্ট্যান্ডে জনপানি বলতে সে একেবারেই একলা, মানে আর কেউই নেই। রাস্তার পাশে পান বিড়ি সিগারেটের ছোট দোকানদার ঝাপ একটুখানি খুলে দোকানদারও তাকিয়ে রয়েছে উত্তরেই। ওদিকে কি কোনো গোলমাল হলো নাকি? দোকানদার ছেলেটা একটু বাচাল টাইপের, একটু বেশি কথা বলে। বাস স্ট্যান্ডে তাকে দেখলেই ছোড়াটা বিড়বিড় করে, কাল শুনেন নাই মিরপুর বিল দিয়া 2 নৌকা বোঝাই কইরা আইছিল, একটা জিপ উড়াই দিছিল, মানে সে বিভিন্ন ঘটনাদি বলতেছে। কমপক্ষে 5টা খান সেনা খতম, বিবিসি কইছে রংপুর দিনাজপুর হাফের বেশি জায়গা স্বাধীন, অর্থাৎ রংপুর দিনাজপুর এগুলো অর্ধেকের বেশি জায়গায় স্বাধীন। এর মধ্যে চিপচিপে বৃষ্টিতে লালচে আভা তুলে এসে পড়লো লাল রঙের স্টেট বাস। হ্যাঁ, লাল রঙের একটা বাস চলে আসছে। বাসে যাত্রী কম, না না, কন্ডাক্টররা সবসময় যেমন খালি গাড়ি বলে চিল্লায় সেরকম নয়, সত্যি সত্যি অর্ধেকের বেশি সিট খালি। সে বাসে উঠলে তার রেইনকোটের পানি পড়তে লাগলো বাসে ভিজে মাটিতে, মানে বাসের ভিজে মাটিতে, বাসের ভিতরে যে ধুলোবালি থাকে না সেটা। এজন্যই তার একটু খারাপ কথা, এই জন্য তার একটু খারাপ লাগে, এরকম হবে সম্ভবত। অন্তত টিটকানি শোনার কথা, কিন্তু তাকে কেউই কিছু বলছে না। অর্থাৎ এই যে সে যে পানি নিয়ে উঠে গেছে তাকে কেউ তো কিছু বলার কথা, কিন্তু তাকে আসলে কেউ কিছু বলতেছে না। এরপর দেখো ঠোঁটে তার একটু হাসি বিছানো থাকে, এই নীরব কিন্তু স্পষ্ট হাসির কারণ কি? এই যে তার রেইনকোটের পানিতে বাসের 6 লাভ হয়ে গেল, কেউ টুশব্দ করছে না। তার পোশাক কি সবাইকে ঘাবড়ে দিল নাকি? এখন সে চিন্তা করতে যে কেউ যেহেতু আমাকে কিছু বলতেছে না, তার মানে কি ব্যাপারটা এমন যে সবাই আমাকে দেখে মানে ভয় পাচ্ছে এবং আমাকে আবার মিলিটারির মতো দেখাচ্ছে না, তো সে এটা ভাবতেছে। খালি রাস্তা পেয়ে বাস চলে খুব জোরে, কিন্তু তার আসনটা সে নির্বাচন করতে পারছে না। টলতে টলতে একবার এই সিট দেখে পছন্দ হয় না বলে ফের ওই সিটের দিকে যায়। এমন সময় পেছনের দিক থেকে 2 জন যাত্রী পরে তাড়াহুড়ো করে, মানে নেমে পড়ে তাড়াহুড়ো করে, রাখো রাখো বলতে বলতে ঝুঁকি নিয়ে তারা নেমে পড়ে চলন্ত বাস থেকে। ওকে, সো এইবার দেখো এই প্রশ্নটা সলভ করো দ্রুত। আচ্ছা, তো নুরুল হুদাকে দেখে তোমাদেরকে একটু বলে রাখি, নুরুল হুদাকে দেখে ওই 2 জন লোক নেমে গেছে, কারণ একটাই যে তারা মনে করছে নুরুল হুদা মুক্তিযোদ্ধা। তো মুক্তিযোদ্ধাদেরকে চোর ডাকাত এরা দেখলে খুব ভয় পেত, তারা ভয় পেয়ে নেমে গেছে। তারা ভয় পেয়ে কি হয়েছে? নেমে গেছে। তো এখানে কিন্তু স্পষ্ট ছিল, দেখো তো কি হবে, কতজন? উত্তর কি হবে? ভেরি গুড, উত্তর হচ্ছে কি 2 জন। উত্তর কি হবে? 2 জন। ওকে, গুড, সবার উত্তর সঠিক হচ্ছে। ওকে, এরপর খেয়াল করো, এরপর বলতে যে সে তাদের দিকে তাকায় এবং বুঝতে পারে এরা পালালো ঠিক তাকে দেখেই। লোক দুটো নিশ্চয়ই ক্রিমিনাল। হ্যাঁ, একটা চোর আর একটা পকেটমার, এরকম চিন্তা করছে, কিংবা দুটোই চোর অথবা দুটোই পকেটমার। নাম্বার মুহূর্তে দুটোর মধ্যে সর্দার টাইপেরটা, মানে যেটা সর্দার লিডার, তার দিকে পেছন ফিরে তাকালো। সেই চোখ ভরা ভয়, কেবল ভয়, অর্থাৎ তারা যে ভয় পাইছে এটা বোঝা যাচ্ছে। জুৎসই সিট বেছে নিয়ে, মানে জুৎসই মানে হচ্ছে আরামদায়ক। হ্যাঁ, সয়লাভ মানে কি? সয়লাভ মানে ছড়িয়ে যাওয়া, মানে পানি 6 লাভ হয়ে গেছে, মানে পানি সব জায়গায় ছড়িয়ে গেছে। জুৎসই সিট বেছে নিয়ে সে ধপাস করে বসতেই ফোমে ফস করে আওয়াজ হয় এবং তাতেই আর ফিরিয়ে তাকায় সামনের সিটের বসা 3 জন যাত্রী, অর্থাৎ তাতে বাঁকা করে তার দিকে তাকায় আরো 3 জন যাত্রী। এদেরও সে ঠিক চোর অথবা পকেটমার বলেই ঠিক শনাক্ত করে ফেলে, যে এরা যেহেতু তার দিকে তাকাইছে সে নিশ্চিত যে এরাও চোর বা পকেটমার। ওকে ওকে, এরপর বলতেছে যে ডাকাতও হতে পারে, কিংবা মিলিটারির কোনো বস্তিতে আগুন লাগিয়ে চলে এলে এরা ছুটে সেখানে লুটপাট করতে, অথবা মিলিটারি কোথাও লুটপাট করলে এরা গিয়ে ইচ্ছা মতো কুড়ায়। 3টাই পরের স্টপেজে নামার জন্য অনেক আগেই ধরপড় করে উঠে দাঁড়ায় এবং বাস থামার সঙ্গে সঙ্গে নেমে পড়ে ঝটপট। 3টে ক্রিমিনালের একটাও তার দিকে আর ফিরে তাকায় না, তার মানে তাকে বেশ ভয় পেয়েছে বলেই তার সঙ্গে চোখাচোখি এড়াতে এদের এত কসরত। হ্যাঁ, বা চোখাচোখি তাকাতে এদের এত কষ্ট হচ্ছে। যাক, মিন্টুর রেইনকোটটা তার কাজ হচ্ছে। চোর, ছেঁচড়া, পকেটমার সব কেটে পড়ছে। ভালো মানুষ থাক, সে বেশ সৎসঙ্গে চলে যাবে একেবারে কলেজ পর্যন্ত, মানে ভালো মানুষদের সঙ্গে সে ঘাড় হবে। সে কি হচ্ছে? চলে যাচ্ছে। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, আসাদ গেট বাস স্টপে ঝিরঝির বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বেশ কয়েকজন মানুষ। ছাতা হাতে, কেউ কেউ নিজ নিজ ছাতায় নিচে এবং ছাতার
ছাড়া অনেকেই অন্যের ছাতার নিচে মাথা অন্তত খানিকটা পেতে দিয়ে বৃষ্টির ছাদ থেকে একটু আত্মরক্ষা করার জন্য শরীরগুলো আঁকাবাঁকা করছিল। মানে তুমি যখন কারো ছাতার উপর যখন উঠো তখন দেখবে যে ছাতার উপর উঠলে এরকম এরকম, মানে বৃষ্টি যখন ছাতা তো একটু জায়গা থাকে, তো একবার এরকম করে একবার এরকম করে, তো এটাকে বলতেছে যে আত্মরক্ষা, মানে বৃষ্টি থেকে আত্মরক্ষার জন্য কি করে, শরীরটা আঁকাবাঁকা করে। বাস থামালে সে দেখলো একে একে 9 জন প্যাসেঞ্জার বাসে উঠলো। কয়জন প্যাসেঞ্জার? সেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে আসাদ গেট থেকে কয়জন প্যাসেঞ্জার বাসে উঠতো? উত্তর হচ্ছে 9 জন। আচ্ছা, সে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে সবাইকে দেখে, তো তার দিকে তাকিয়ে 9 জনের 3 জন আরে রাখো রাখো এবং একজন রাখো রাখো বলতে বলতে নেমে পড়লো ধরপর করে। তার মানে 4 জন আবার আসাদ গেট থেকেই নেমে গেছে। শেষের জন বোধ হয় এমনি অর্ডিনারি চোর, ছিচকে চোরও সম্ভাবনাই বেশি, মানে ছোটখাটো কোনো একটা এরকম চোর হইতেও পারে। আর প্রথম 3টা কোথাও সুন্দরী মেয়ে দেখলে মিলিটারিদেরকে খবর দেয়, কিংবা মিলিটারির কাছ থেকে বন্দুক নিয়ে পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে মহল্লায় মহল্লায় ঘুরে আর সুন্দরী মেয়েদেরকে ধরে এনে পৌঁছে দেয় মিলিটারির ক্যাম্পে। এটা সে চিন্তা করতেছে যে এরকম হবে। হ্যাঁ, আচ্ছা, তো এইবার আসো আমরা একটু দেখি যে এইটা একটু সলভ করি। কোথাও সুন্দরী মেয়ে দেখলে মিলিটারিকে খবর দেয় কয়জন? এরকম টাইপই প্রশ্নগুলো আসবে। অর্থাৎ তোমরা যেগুলো স্কিপ করবা পরীক্ষাতে দেখবা যে একদম ওই জায়গাটা থেকেই প্রশ্ন আসবে, ওই জায়গাটা থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসবে। ওকে, সো এই প্রশ্নটা সলভ করে দেখি পারো কিনা। অর্থাৎ এই প্রশ্নগুলো দেওয়ার উদ্দেশ্য একটাই, এই প্রশ্নগুলোর উদ্দেশ্য একটাই যে তুমি যাতে, আমি জানি যে তোমরা এটা পারবা, বাট উদ্দেশ্য একটাই যাতে আমি যে জিনিসটা পড়াই প্রত্যেকটা লাইন যাতে তোমরা খেয়াল রাখো। কারণ কোন লাইন থেকে যে পরের স্লাইডে প্রশ্ন চলে আসবে এটা কিন্তু তোমরা জানো না, তো এই জন্যই মূলত প্রশ্নগুলো দিই। তো উত্তর কি হবে? ভেরি গুড, উত্তর হচ্ছে কি 3 জন। ওকে, আচ্ছা, এরপর দেখো এগুলো হলো রাজাকার। ফের নতুন করে অপরাধী মুক্ত বাসে যেতে এখন ভালোই লাগছে। অর্থাৎ যত চোর ডাকাত এরা সবাই নেমে গেছে। জানালার বাইরে বৃষ্টি আশ উঠছে, ঠান্ডা হাওয়ার, হ্যাঁ, গাছপালা, দোকানপাট, বাড়িঘর, হ্যাঁ, উপর ট্রান্সপারেন্ট আবরণ দেখে আর এক্সট্রা ভালো লাগে। সমস্ত ভালো লাগাটা ছিল, কি জানি এটা হবে, সমস্ত ভালো লাগাটা ছিল, এখানে মনে হয় টাইপিং মিস্টেক আছে। বাস হঠাৎ করে ব্রেক কষলো, মানে হঠাৎ করে ব্রেক ধরলো। হ্যাঁ, তখন তাকে তাকাতে হয় বাঁয়ে, চোখ পড়ে নির্মীয়মান মসজিদের ছাদের দিকে। অর্থাৎ নির্মীয়মান মানে হচ্ছে নির্মাণ হচ্ছে এমন। দরজা থেকে ঠান্ডা হাওয়া এসে লাগে তার মুখে এবং নাকের ভেতর দিয়ে সেই হাওয়া ঢুকে বুকে, সেখানে ধাক্কা লাগে। ক্র্যাকডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারি, ক্র্যাকডাউনের রাত বলতে বোঝানো হচ্ছে যে সেই যে ওই যে ক্র্যাকডাউনের রাত বলতে কি বোঝায় বলো তো? ওই যে তোমার সেই ভয়ঙ্কর এক রাত যেদিন অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, বলো তো ক্র্যাকডাউনের, হ্যাঁ, চির খাই হবে, হ্যাঁ, চির, হ্যাঁ। আচ্ছা, এবার বলো ক্র্যাকডাউনের রাত মানে কি? দেখি কে পারো। এটা আমার বাংলাবাজ বই আমি খুব সুন্দর করে লিখে দিয়েছি, সো বলো তো, বলো ক্র্যাকডাউনের রাত মানে কি? ভেরি গুড, এটা হচ্ছে কি 25, হ্যাঁ বলো তো, এটা হচ্ছে 25 মার্চের কালো রাত যেটাকে আমরা বলি, সেটাকে এখানে বলছে। তো সেই রাতে কেটে ভোর হলে মিলিটারির গুলিতে এই মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন সাহেব। অর্থাৎ এই মসজিদের মুয়াজ্জিনকেই মিলিটারিরা মেরে ফেলেছিল। ভেরি গুড। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, এরপর বলতেছে যে ঠান্ডা হাওয়ার ধাক্কা রেইনকোট তাকে এতটাই গরম হয়ে উঠে যে মনে হয় ভেতরে বুঝে আগুন ধরে গেল। মসজিদের উল্টো দিকের বাড়িতে তিনতলায় হবে মনে হয় থাকতো তখন তারা। রাতভর ট্যাঙ্কের হুঙ্কার, অর্থাৎ ওই যে মেশিন গান যেগুলোকে বলে অস্ত্র, আর মেশিন গান আর স্টেন গানের ঘেউ ঘেউ আর মানুষের কাতরানিতে তাদের কারো ঘুম হয়নি সে রাতে। ছেলে মেয়ে নিয়ে, হ্যাঁ, ছেলে মেয়ে মায়ের সঙ্গে সে শুয়েছিল খাটের নিচে। ভোরবেলা মিলিটারি মানুষ মারায় একটু বিরতি দিলে ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়ে এবং বদ্ধ জানালায় পর্দা একটু তুলে সে রাস্তায় দেখতে থাকে যে পরিবেশ পরিস্থিতিটা কেমন। ওকে, এরপর বলছে রাস্তার উপর মসজিদের ছাদের মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়েছিল আজান দিতে। সাধারণত জুমার নামাজটা সে নিয়মিত পড়ে, মানে কিছু কিছু মানুষ আছে শুধু জুমার নামাজই পড়ে, তবে সেই ভোরে তার আজান শুনতে ইচ্ছে করছিল খুব। মুয়াজ্জিনের আজান দেওয়াটা সম্পূর্ণ দেখবে বলে সে জানালার দাঁত থেকে, হ্যাঁ, সরে না। সারা এলাকায় ইলেকট্রিসিটি নষ্ট, মসজিদের মাইক্রোফোন অকেজো। মুয়াজ্জিন সাহেব গম গম গলায় যতটা পারে জোর দিয়ে বলে আল্লাহু আকবার, অর্থাৎ যতটা সম্ভব জোর গলায় তারা আল্লাহু আকবার বলে বা আজান দেয়। মুয়াজ্জিন সাহেবের গলা কেমন ছিল বলো তো? এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, এটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। সো বলো কি হবে?
সো কি হবে বলো? ভেরি গুড, উত্তর হচ্ছে কি গম গমে গলা। এটা একটু মনে রাখো। আচ্ছা এরপর দেখো, তো খেয়াল করে এরপর বলা হচ্ছে যে দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ তার আর মেলেনি, অর্থাৎ এর ভিতরে তাকে মেরে ফেলেছে। এর আগেই সম্পূর্ণ অন্যরকম ধ্বনি করে লোকটা পড়ে যায় রাস্তার উপর। সেদিন সকালে বৃষ্টি ছিল না, আজ বৃষ্টির সকালে মিলিটারি কি ওই দৃশ্যের পুনরাঘটনের পায়তারা করছে? এখন তো কোনো নামাজের ওয়াক্ত নেই, তবে আজান দেওয়ার কি করে? এরা বোধ হয় যে কোনো সময় নামাজের ওয়াক্ত ঘোষণা করে নতুন হুকুম জারি করবে। ওকে, আচ্ছা এরপর খেয়াল করো, এরপর বলছে যে এটা বলছে মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে, মানে মিলিটারিরা যাবতীয় গাড়ি থামাচ্ছে। এরপর বলছে যে গাড়ির প্যাসেঞ্জার নামিয়ে দাঁড় করিয়ে দেয় রাস্তার ধারে। অনেক মিলিটারির স্ট্যান্ড গান তাক করিয়ে রেখেছে এবং মানুষ সারির উপর। অন্য একটি দল ফের ওই সব লোকদের জামা কাপড় ও শরীরের গোপন জায়গাগুলো তল্লাশি করতে, যে তাদের কাছে কিছু আছে কিনা। মিলিটারি যাদের পছন্দ করে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটা লরির দিকে, মানে গাড়ির দিকে। তাদের বাসটিতে এসে উঠলো লম্বা ও ফর্সা এক মিলিটারি, অর্থাৎ খুবই ফর্সা এক মিলিটারি উঠছে। এখন বাসের ভেতর কোনো আওয়াজ নেই, যাত্রীদের বুকে টিপ টিপ শব্দ। এই নীরবতার সুযোগ বাড়ে এবং তার মাথার বাজে দ্রাম দ্রাম করে। বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে এবং তার হালকা বেরোয় তার চোখ দিয়ে। তবে একটু নড়ে বসলে মাথার উপর বা বুকের ধ্বনি নিয়ন্ত্রণে আসে এবং এসবকে পরোয়া না করে সে সরাসরি তাকালো মিলিটারির মুখের দিকে। মিলিটারির চোখ ছুছালো হয়ে আসে এবং ছুছালো চোখের মনি কাটার মতো বিঁধে যায় তার মুখে, অর্থাৎ খুব শক্তভাবে খুব ভালো করে তাকে চায় এরকম। সো যাত্রীর বুকে কেমন শব্দ? টিপ টিপ, ঝিমঝিম, গম গম। যাত্রীদের বুকে কেমন শব্দ? ধমধম। কি হবে বলো তো? যাত্রীদের বুকে কেমন শব্দের কথা উল্লেখ রয়েছে? যাত্রীদের বুকে কেমন শব্দের কথা উল্লেখ রয়েছে? ওকে বলো তো কি হবে? উত্তর হচ্ছে কি? টিপ টিপ শব্দ। ওকে, এগুলো একটু মনে রাখবা, ধ্বনিজাত যেই শব্দগুলো এগুলো একটু মনে রাখবা। আচ্ছা এরপর দেখো, সেও তার চোখের ভোঁতা কিন্তু গরম চাউনিটাকে স্থির করে আলগোছে বিছিয়ে দেয় মিলিটারির খাড়া নাকে ছুটলো। ওকে, আচ্ছা এরপর দেখো, চোখে গোপের নিচে ও নাক গোপ চোখের আশপাশে ও নিচে লালচে চামড়ায়। এতে কাজ হলো, মিলিটারির চোখে চোখে সরে যায় তার মুখ থেকে নেমে পড়ে তার সেই রেইনকোটের উপর। মনে হয় রেইনকোটের পানির ফোঁটাগুলো লোকটা গুনে গুনে দেখতেছে, মানে এমন ভালো করে দেখে মনে হয় যে গুনে গুনে দেখতেছে। ভেতরের তাপে এইসব পানির ফোঁটা দেখে মিলিটারি এত থ মেরে যাবার কারণ কি? এরপর খেয়াল করো, লোকটা কি এগুলো রক্তের চিহ্ন দেখে? রেইনকোটের বৃষ্টির ফোঁটা, হ্যাঁ, তারপর হচ্ছে গোপা গুনতি সেরে মিলিটারির হঠাৎ করে বলা আগে বাড়ো, মানে আগে যাও। হঠাৎ স্টার্ট দিয়ে কয়েক পা লাফিয়ে আগে বাড়ে এবং যাত্রীদের স্বস্তির নিঃশ্বাসের ধাক্কায় অতিরিক্ত বেগে ছুঁড়ে পার হয়ে যায় ঢাকা কলেজের গেট। একদম ঢাকা কলেজের গেটে চলে যায়। নিউ মার্কেটের সামনে এসে পড়লে সে উঠে দাঁড়ায় এবং হুকুম করে রাখেন নামবো। বাস একটু স্লো হলে তার রেইনকোট জমানো পানি গড়িয়ে পড়তে দিয়ে অপরাধমুক্ত বাস থেকে নামতে নামতে সহযাত্রীদের দিকে তাকায়। সে ঠোঁট বাঁকায়, এতে তার সামনের সারির দাঁত বেরিয়ে পরে। যারা দেখেছে তারা তার সেই ভঙ্গিকে ঠিকই হাসি বলে শনাক্ত করতে পেরেছিল বলেই তার ধারণা। এরপর বলেছে যে প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে বসে আছেন জাদ্রেল টাইপের এক মিলিটারি পান্ডা। জাদ্রেল মানে বিশাল বড় দেহের অধিকারী এরকম মিলিটারি আর কি। তারপর দেখো তার ভারী কি মুখ, মানে খুব ভারী মুখ থেকে অনুমান করা যায় পান্ডাটি কর্নেল কিংবা মেজর জেনারেল অথবা মেজর বা ব্রিগেডিয়ার, মানে তার পদটা কি হবে সেটা। তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়। এটা খুব ইম্পর্টেন্ট যে সেই পান্ডাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ কি হয়? বেগুনি হয়। ডক্টর আফাজ আহমেদ MSc PhD EPS হওয়ার চেষ্টা করতে করতে স্যার বলে হি ইজ প্রফেসর হুদা, মানে এগুলো হচ্ছে তার পদবি PhD EP। এরপর দেখো, কিন্তু আফাজ আহমেদ MSc PhD নিজের ভুল সংশোধন না করে পারে না। সরি, হি ইজ নট এ প্রফেসর, এ লেকচারার ইন কেমিস্ট্রি। শাট আপ। এবার প্রিন্সিপাল থাকে। এবার দেখো এইটা একটু সলভ করো যে মিলিটারি পান্ডার মুখ কেমন ছিল, দ্রুত বলো তো।
আচ্ছা, বাংলাবাজ বই কেমন ভাই? এটার জন্য আরিফ ইসলাম, আমি বইয়ে তোমাদের একটা ডেমো দিয়েছি, সো পোস্টটা দেখো, দেখলে বুঝতে পারবা যেটা আসলে কেমন বই। ওকে, সো এটা কি হবে বলো তো? হ্যাঁ, এটা কি হবে? ভারী কি, তার মানে কি ভারী। ওকে, সো উত্তর কি হবে? ভারী। ওকে, এইবার খেয়াল করো, তাকে এবং আব্দুস সাত্তার মৃধাকে নিয়ে মিলিটারি জিপে তোলার আগে জাদ্রেল কর্নেল না ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে কড়া গলায় বলে সেনাবাহিনীকে নিয়ে মজা করে শায়েরি করা খুব বড় অপরাধ, মানে সেনাবাহিনীদেরকে মজা করা, দুষ্টামি করা, এটা খুব বড় অপরাধ। এই বলে নুরুল হুদাকে এবং এই যে আব্দুস সাত্তার মৃধা রয়েছে লেকচারার, তাকে সেনাবাহিনীদের জিপে উঠায়। এবার তাকে ছেড়ে দেওয়ার হলো, তবে কড়া ওয়াচে রাখা হবে। উর্দুর প্রফেসর আকবর সাজিদ দোহাই পড়ে প্রিন্সিপালের সুবিধা হয় না। নুরুল হুদা উদ্বিগ্ন, সাজিদ সাহেব যদি পালিয়ে না থাকে তো তার কপালে যে কি আছে তা এক আল্লাহ জানে। এই মিলিটারি আর মিলিটারি, এই যে দুজনের চোখে বেঁধে দেওয়া হয়েছিল, মানে আব্দুস সাত্তার মৃধা আর নুরুল হুদাকে দুজনের চোখ বেঁধে দেওয়া হয়েছিল। ওকে, জিপ চলছিল একে বেঁকে, মস্ত উঁচু একটা ঘরে তাদের এনে ফেলা হলো, অর্থাৎ নুরুল হুদাকে এনে রাখা হলো। চোখ খুলে দিল, সে আব্দুস সাত্তার মৃধাকে দেখতে পায় না। জায়গাটাও একেবারে অচেনা, একটা ডেক চেয়ারে সে যে কতক্ষণ বসে থাকলো তার কোনো হিসাব নেই। তার সামনে একটা চেয়ারে এসে বসলো এক মিলিটারি, অর্থাৎ এবার নুরুল হুদার সামনে, নুরুল হুদাকে কিন্তু বেঁধে চোখ বেঁধে নিয়ে গেছে, এবার নুরুল হুদার সামনে বসছে কে? এক মিলিটারি বসছে। তাকে ইংরেজিতে নানা প্রশ্ন করে, সে জবাব দেয়। লোকটা চলে গেলে তাকে অন্য ঘরে নিয়ে ফের অন্য একটা লোক এসে তাকে প্রশ্ন করে এবং সে জবাব দেয়। প্রশ্নগুলো প্রায় একই রকম এবং তার উত্তরগুলো হেরফের হয় না, মানে একই রকম নুরুল হুদাকে প্রশ্ন করে। যেমন কিছুদিন আগে তাদের কলেজে কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছে, এগুলো বয়ে নিয়ে এসেছিল কারা? অর্থাৎ ওই যে লোহার আলমারিগুলো আনছিল, তো স্বাভাবিকভাবেই ওইগুলো কারা আনছে এটাই তাকে প্রশ্ন করে। সে জবাব দেয়, ঠিক অফিসের জন্য 3টা, দেখো অফিসের জন্য 3টা আলমারি, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য 2টো করে এবং ইংরেজি ডিপার্টমেন্টের জন্য একটা, মোট 10টা আলমারি তখন আনে। এই আলমারি আনতে গিয়ে আসলে গল্পের এন্ডিংটা এখানেই। এবার দেখো, এত কথা বলার দরকার নাই তার, ওই আলমারিগুলো নিয়ে আসা হয় কয়েকটা ঠেলা গাড়ি করে, ঠেলা গাড়িওয়ালাদের তো সে ভালো করেই চেনে। নুরুল হুদা জবাব দেয়, তাদের সে চিনবে কোথা থেকে? তারা হলো কুলি, সে একজন লেকচারার, তাহলে তাদের সঙ্গে এত কথা বলছিলে কেন? অর্থাৎ বলতেছে যে তুমি যারা এগুলো কুলি যারা আসছে, তারা যে এগুলো যে আনছে, তুমি কি তাদেরকে চিনো? নুরুল হুদা বলছে, না আমি চিনি না, তারা তো কুলি, আমি লেকচারার। তো এইবার মিলিটারিরা বলছে যে তাহলে তখন ওই কুলিদের সাথে কলেজের মধ্যে তুমি এত কথা কেন বলছিলে? এখানে অনেকগুলো ব্যাপার আছে। অ্যাকচুয়ালি নুরুল হুদা কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু সমর্থন করছে এবং তাদেরকে সাপোর্ট করছে। ওই যে কুলি যারা আছিল, কুলিগুলো কিন্তু মুক্তিযুদ্ধের সদস্য ছিল, তারা কলেজের বিভিন্ন ইনফরমেশন নেওয়ার জন্য তারা কলেজে কুলির বেশ ধরে ঢুকেছিল, আর তাদেরকে সাহায্য করেছিল নুরুল হুদা, এবং এইটা ধরতে পারে মিলিটারিরা, এই জন্য তাকে ধরে নিয়ে আসা হয়েছে। প্রিন্সিপালের আদেশে সে আলমারিগুলো স্টিলের পাটের ঘনত্ব, তারপর হচ্ছে দেরাজের সংখ্যা ও আকার, তারপর হচ্ছে কি তালাছাবি, মান, রং, এগুলো পরীক্ষা করে দেখছিল, তার দায়িত্ব ছিল, সে বলছে এইটা। এরপর দেখো, মিলিটারি শান্ত গলায় তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে, মিসক্রিয়েন্টরা কলেজে ঢুকেছিল কুলির বেশে। বলছে মুক্তিযোদ্ধা যারা মিসক্রিয়েন্ট, যারা মিসক্রিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে দুষ্কৃতিকারী, তারা কলেজে কুলিদের বেশ ধরে ঢুকেছিল। ওকে, এটা তার চেয়ে আর ভালো জানে কে? অর্থাৎ এটা তো তুমি ভালো করে জানো। তারা আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে। এইবার মুক্তিযোদ্ধা ওই মিলিটারিরা ওই যে মিসক্রিয়েন্ট যারা ছিল তাদেরকে ধরছে এবং তাদেরকে ধরে তাদেরকে বলছে যে তোদেরকে কলেজে ঢুকার জন্য তোদেরকে সাহায্য করেছিল কে? তারা তখন বলে দিয়েছে যে নুরুল হুদা। এবার নুরুল হুদার দেশপ্রেম দেখো, তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত, সে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। সে গ্যাং বলতে ওই মুক্তিযোদ্ধা যাদের যে গ্যাং ছিল সেখানে তাদের একজন সদস্য। আমার নাম সত্যি বলছো, আমার নাম বলছো? নুরুল হুদা হঠাৎ চিৎকার করে, মিলিটারি বিরক্ত হয় না, বরং উৎসাহ পায়। উৎসাহিত মিলিটারি ফের বলে, কুলিরা ছদ্মবেশী মিসক্রিয়েন্ট, তারা কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নামই বলেছে, অর্থাৎ নুরুল হুদার নামই তাদেরকে বলেছে। এবার আসো, মিসক্রিয়েন্টটা কলেজে ঢুকেছিল, এটা পরীক্ষাতে অনেকবার আসছে। আচ্ছা, এটা একটু বড়, বড় হলো, আমরা বড়গুলো কিন্তু আমাদের মোটামুটি, আর বড়গুলোর ভিতরে আর তেমন কিছুই নাই, আর হচ্ছে বিলাসীটা আছে। ওকে, তো বিলাসীটা আমরা পড়বো, বিলাসীটা খুব ওকে। বলো তো এটা কি হবে? উত্তর হচ্ছে কুলির বেশ ধরে। উত্তর কি হচ্ছে? কুলির বেশ ধরে। ওকে, আচ্ছা, এরপর খেয়াল করো, নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে, তারা কি তাকে চেনে? কেমিস্ট্রি ডিপার্টমেন্টের আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়েছিল তার গা ঘেঁষে। তখন তো ঘোরতোর বর্ষাকাল, ঢাকায় এবার বৃষ্টি হয়েছে খুব রাত দিন, এই বৃষ্টি নিয়ে সে কি যেন বলছিল।
তাকে কুলিটা বিড়বিড় করে উঠে, বর্ষাকালেই তা জুত, কথাটা দুবার বলছিল। এর মানে কি, স্টাফ রুমে কে একজন একদিন না দুদিন ফিসফিস করছিল, বাংলার বর্ষা তো শালা জানে না। রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। ওই দুই ছদ্মবেশী ছেলেটা কি এই কথাই বুঝিয়েছে, তার উপর তাদের এত অবস্থা। উৎসাহী নুরুল হুদা এদিক ওদিক তাকায়, তার মৌনতা মিলিটারিকে আরেকটু নিশ্চিত করে, অর্থাৎ তার মন খারাপ হয়ে যায় এবং চিন্তিত হয়ে যায়। এই চিন্তিত হলে মিলিটারিতে আরও নিশ্চিত হয় যে সে আসলে এটার সাথে যুক্ত ছিল। কতক্ষণ পর সে বুঝতে পারে না, মিলিটারি তাকে ফের একই প্রশ্ন করে জবাব না পেয়ে প্রবল বেগে দুটো ঘুষি লাগায় তার মুখে, অর্থাৎ তার মুখের মধ্যে মিলিটারিরা দুটো ঘুষি দেয়। এরপর দেখো, প্রথম ঘুষিতে সে কাত হয়ে যায়, দ্বিতীয় ঘুষিতে সে পড়ে মেঝে থেকে তুলে তাকে মিলিটারি ফের জিজ্ঞেস করে ওদের আস্তানা কোথায়, সে খবর তার তো ভালোভাবেই জানা আছে। সে জবাব দেয় হ্যাঁ, অর্থাৎ বলেছে যে এই যে বিলাসী যারা রয়েছে, সরি এই ছেলে বিলাসী কমেন্ট করছে ওইটা দেখুন, বলছে যে মুক্তিযুদ্ধে যারা রয়েছে তাদের আস্তানা কোথায়, তুমি তো সেটা ভালো করেই জানো। নুরুল হুদা বলে হ্যাঁ জানি। এরপর খেয়াল করো, এরপর বলছে ওই ঠিকানাটা বলে দিলেই তো তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে, এই নিশ্চয়তা দিয়ে তাকে পাউরুটি ও দুধ খাওয়ানো হয়, তাকে এগুলো খাওয়ানো হয়। তাকে ভাবতে সময় দিয়ে মিলিটারিরা চলে যায়। কিছুক্ষণ পর, কতক্ষণ সে জানে না, মিলিটারিরা এসে ফের বলে মিসক্রিয়েন্টদের ঠিকানা তো তার জানা আছে। সে ফের জবাব দেয় হ্যাঁ, কিন্তু পরের প্রশ্নের জবাব না পেয়ে মিলিটারিরা তাকে নিয়ে যায় অন্য একটি ঘরে। তার বেটেঘাটো শরীর, এই যে দেখো তার বেটেঘাটো, ওই যে নুরুল হুদা বেটেঘাটো শরীর ছিল, শরীরটাকে ঝুলিয়ে দেওয়া হয় একটা ছাদে লাগানো এক আংটার সঙ্গে, অর্থাৎ নুরুল হুদার শরীরটাকে এবার ঝুলিয়ে ফেলে। তার পাছায় চাবুকের বাড়ি পড়ে সপাত। হ্যাঁ, বুঝতেই পারতেছো কোন জায়গাতে দিছে। তবে বাড়িগুলো বিরতিহীন পড়তে থাকায় কিছুক্ষণের মধ্যে সে নুরুল হুদার কাছে মনে হয় স্রেফ উৎপাত বলে, তার কাছে এই ইয়েগুলো তার কাছে স্রেফ উৎপাত বলে মনে হয়। ওকে, আচ্ছা, এরপর খেয়াল করো, এরপর কি বলছে। এরপর দেখো, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের উপরে, অর্থাৎ এই বারগুলো তখন তার কাছে আর লাগতেছে না, তাকে যে মারতেছে এটা তার কাছে মনে হচ্ছে না, তার কাছে মনে হচ্ছে যে মিন্টুর রেইনকোটের উপর বৃষ্টি পড়তেছে। রেইনকোটটা এরা খুলে ফেলেছে, কোথায় রাখলো কে জানে, কিন্তু তার ওম তার শরীরে এখনো লেগেই আছে। এটার মানে বোঝাচ্ছে যে মুক্তিযোদ্ধার যেই দেশপ্রেম, সেই দেশপ্রেমটা মনে হচ্ছে তার শরীরে এখনো লেগে আছে। বৃষ্টির মতো চাবুকের বাড়ি পড়ে তার রেইনকোটের মতো চামড়ায়, আর সে অবিরাম বলেই চলেছে মিসক্রিয়েন্টদের ঠিকানা তার জানা আছে। শুধু তার শালার নয়, তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নেই। সে ছদ্মবেশী কুলিদের আস্তানা চেনে, তারাও তাকে চেনে, এবং তার উপর তাদের আস্থাও কম নয়, অর্থাৎ তারা বিশ্বাস করে যে তাদের আস্তানা তারা দিবে না। তাদের সঙ্গে তার আতাতের অভিযোগ ও তার সঙ্গে তার আতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ি দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না, অর্থাৎ তাদের সাথে গভীর সম্পর্ক, আতাতের অভিযোগ সেটাকে বলছে। এরপর আতাত রাখার জন্য মানে সম্পর্ক রাখার জন্য। হ্যাঁ, তো এই হচ্ছে মূলত বিষয়, যেখানে আমরা দেখতে পাই যে একজন নুরুল হুদা, সে প্রথম দিকে কিন্তু মুক্তিযুদ্ধের সাথে সক্রিয় ছিল না, কিন্তু তার ভিতরে একজন মুক্তিযোদ্ধার রেইনকোট পরার মধ্য দিয়ে তার ভিতরে মুক্তিযোদ্ধার ভাব উন্মোচিত হয়, সেই জিনিসটাই এখানে বলেছে। ওকে, আমরা একটা সৃজনশীল সলভ করি। তো সৃজনশীলটা বলেছে যে সন্তানকে রক্ষা করতে গিয়ে নিজের বুকে গুলি পর্যন্ত খেলেন লিপি মণ্ডল, এরপরও শেষ রক্ষা হলো না। 6 বছরের শিশুপুত্র পরাগ মণ্ডলকে দিনে দুপুরে অপহরণ করে নিয়ে গেল দুর্বৃত্তরা। শিশুটি এখনো কোনো খোঁজ নেই। এ ধরনের একটি ঘটনা তখনই ঘটে যখন আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটে। আইন শৃঙ্খলার অবনতি জনমতের উদ্বেগ ও উৎকণ্ঠার জন্ম দিয়েছে। ওকে, এই হচ্ছে আমাদের উদ্দীপক। সো এইবার আসো, কার জন্য নুরুল হুদার কে সবসময় তটস্থ থাকতে হয়, তার শালার জন্য। খ নম্বর বলেছে নুরুল হুদার স্ত্রী কেন বাড়ি পাল্টানোর জন্য হন্য হয়ে লেগে থাকে। কারণ হচ্ছে যে নুরুল হুদার স্ত্রী তার ভাইকে হচ্ছে রক্ষা করার জন্য, নুরুল হুদার স্ত্রী তার ভাইয়ের কথা চিন্তা করে তার ভাইকে রক্ষা করার জন্য তাকে কি করতে হয়, তাকে সবসময় বাড়ি পাল্টানো লাগে, মানে তার ভাইয়ের কথা চিন্তা করে, তার ভাই মুক্তিযোদ্ধা ছিল সেই জিনিস। হ্যাঁ, আচ্ছা, আতাত মানে হচ্ছে বন্ধুত্ব, সম্পর্ক, যেটা তোমাদেরকে আগেই বলেছি। এরপর হচ্ছে সি, উদ্দীপকের লিপিমণ্ডলের সাথে রেইনকোট গল্পের কোন চরিত্রের সাদৃশ্য পাওয়া যায়। অর্থাৎ লিপিমণ্ডলের তার ছেলেকে নিয়ে যাওয়া হয়েছে, এখন বলো তো লিপিমণ্ডলের সাথে কোন চরিত্রের সম্পর্ক পাওয়া যায়, বলো তো দেখি পারো কিনা। মানে লিপিমণ্ডল যেহেতু তার ছেলেকে অপহরণ করা হয়, এখন বলো তো এইখানে লিপিমণ্ডলের সাথে কার চরিত্রের মিল পাওয়া যায়, বলো কার চরিত্রের মিল পাওয়া যায়, বলো তো কি হবে, দেখি তোমরা পারো কিনা। সো এখানে দেখো লিপিমণ্ডলের সাথে আমরা দেখতে পাই সাদৃশ্য পাওয়া যায় মূলত নুরুল হুদার সাথে, কারণ নুরুল হুদার
মানে লিপি মণ্ডলের দুজনেই অত্যাচারের শিকার হয়ে যায় এবং লিপি মণ্ডলের ছেলেকে ধরে নিয়ে যায়, অপহরণ করে, আর এখানে দেখা যায় যে নুরুল হুদার শালাকে ধরে নিয়ে যায়। ভেরি গুড। আচ্ছা, তো এটাকে তোমাকে বিশ্লেষণ করতে হবে। উদ্দীপকের সন্তানহারা লিপি মণ্ডল যেন রেইনকোট গল্পের নুরুল হুদারই প্রতিনিধিত্ব করছে। কিভাবে দুজন অত্যাচারের শিকার হয়েছে, কিভাবে একজনের ছেলেকে আরেকজনের ভাইকে কিভাবে ধরে নেওয়া হয়েছে, কোন কারণে, ঠিক আছে। এবং এখানে তোমাকে ফোকাস করতে হবে যে দেশের অবস্থাটা কি, আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থাটা কি, সেই জিনিসটা এখানে তোমাকে ফোকাস করতে হবে। তো এগুলো তোমাদেরকে বানায় তোমরা এগুলো অনেক 3-4 পৃষ্ঠা লিখতে পারো, বাট লেখাটা যাতে লজিক্যাল হয়, লেখাটা যাতে উদ্দীপক রিলেটেড হয়, গল্প রিলেটেড হয়। ওকে, সো গল্পটা কিন্তু বড় ছিল, বাট আমরা চেষ্টা করেছি মোটামুটি গল্পটা ভালো করে পড়ার জন্য, এবং গল্পটা একটু ভালো করে পড়ো, আমার মনে হয় যে তোমরা বুঝতে পারবো। ওকে, সো ধৈর্য ধরে এই ক্লাসটা করার জন্য তোমাদেরকে আসলে অনেক ধন্যবাদ। তোমরা অনেক ধৈর্যশীল এবং ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে তোমাদের জন্য। তো সবাই ভালো থাকবা এবং সুন্দর সুস্থ থাকবা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।